হন্তদন্ত হয়ে ইতালির একটা ফিউনালের অনুষ্ঠানেতে উপস্থিত হয়েছে ফারহান। প্রায় শেষ মুহূর্তে উপস্থিত হয়েছে বলে ফিউনালের সমস্ত অনুষ্ঠানও তা প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। চর্চার ভিতরে কালো পেশাকে আবৃত অসংখ্য লোকজনের ভর্তি। এখানে সকল উপস্থিত হয়েছে এক মধ্যবয়স্ক নারীর শেষ বিদায়ের আয়োজনে। অথচ সকলকে পেছনে ফেলে ফারহানের তৃষ্ণাত চোখ জোড়া খুঁজে চলছে তার চোখে ধরা দেওয়া পৃথিবীর একমাত্র সুন্দরী অপ্রিয় রমণীটিকে। অবশেষে মা ফেদেরিকা ফিওরের সদ্য উপস্থিত কবরের পাশে দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দেওয়া ফেলোরিয়াকে আবিষ্কার করলো ফারহান। মেয়েটির পরনে একটি কালো লম্বা গাউন, ধূসর কালো চুলগুলো পিঠময় ছড়িয়ে দেওয়া, মাথার উপরে একটি জর্জেটের পাতলা কালো স্কার্ফ। ফারহানের উদভ্রান্ত চেহারা মুহূর্তে বিষণ্ণ হয়ে উঠল। সে ধীর পায়ে এগিয়ে গেল ফেলোরিয়ার পানে। নিজের পাশে কারো উপস্থিতি টের পেতেই ফেলোরিয়া চোখের পানি মুছে তার দিকে তাকালো। ফারহানকে দেখে কেন যেন তার অশ্রুপাত ভেঙে গেল। তৎক্ষণাৎ কোনো কিছু না ভেবেই ফারহানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো সে। ফারহান আজকে তার কান্নায় একটু বাধা দিল না। শক্ত হাতে প্রিয়তমাকে জড়িয়ে ধরে তাকে প্রাণ ভরে কান্না করার সুযোগ করে দিল। ফেলোরিয়া কাঁদতে কাঁদতে বলল, এতদিন কোথায় ছিলেন আপনি? কেন এলেন না আমার কাছে? আপনার প্রতীক্ষাময় পথ চেয়ে কতদিন যাবৎ প্রহর গুনেছি, আপনি জানেন? তোমার আর তোমার মায়ের সামনে নিজেকে শক্তভাবে দাঁড় করানোর জন্য এতদিন যাবৎ প্রস্তুত করেছিলাম নিজেকে। আমার মা আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল ফারহান। আমি পৃথিবীতে নিঃস্ব হয়ে গেলাম। কিভাবে মারা গেলেন উনি? কয়েকদিন যাবৎ মায়ের বুকের বাঁ পাশের হার্টের সমস্যা দেখা দিচ্ছিল। এর জন্য যথাযথ চিকিৎসাও করিয়েছি আমি, কিন্তু আজ সকালবেলা কোনো কিছু বোঝে ওঠার আগেই হঠাৎ করে আর কিছু বলতে পারল না ফেলোরিয়া। তার আগেই আবার ডুকরে কেঁদে উঠল সে। ফারহান তাকে বুকে আগলে নিল। ফেলোরিয়া ফারহানের বুকে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেলাম ফারহান, নিঃস্ব হয়ে গেলাম আমি। ফারহান ফেলোরিয়াকে নিজের বুক থেকে উঠিয়ে তার দুগাল আলতো হাতে চেপে ধরল। চোখের পানি মুছিয়ে দিয়ে কোমল কণ্ঠে বলল, কে বলেছে তুমি একা হয়ে গেছো? আমি আছি না? আজ থেকে আমি তোমার সব হয়ে যাব। দিবে কি আমায় তোমার একান্ত প্রিয় মানুষ হবার অধিকার? ফেলোরিয়া অবধ দৃষ্টিতে ফারহানের দিকে তাকালো। ফারহান এক পলক ফেলোরিয়ার মায়ের কবরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তোমার মা পরপরে শান্তিতে থাকুক, এই প্রার্থনা করি। আমার সবচেয়ে বেশি আফসোস হচ্ছে এটাই ভেবে যে তার শেষ সময় আমি তার পাশে থাকতে পারলাম না, তার জন্য কিছু করতে পারলাম না। মায়ের মতো এক নারীকে পেয়েও আগলে রাখতে পারলাম না। কতটা হতভাগ্য পুরুষ আমি। জানো, আমার ওই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, তাই আপনজন না থাকার কষ্টটা আমি বুঝি। এরিস ভাই আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজের সাম্রাজ্যে একটা বিশ্বস্ত পদে জায়গা করে দিয়েছেন। আমাকে একটা নতুন জীবনের উপহার দিয়েছেন, সেই সাথে নতুন পরিচয় দিয়েছেন। তাই এতদিন যাবৎ সেই আমার কাছে সব কিছু ছিল এবং আজীবন থাকবে। আর এখন তার সাথে যুক্ত হবে তুমি। তারপর একটু থেমেই বলল, জানি এই মুহূর্তে তোমাকে এমন একটা প্রস্তাব দেওয়াটা আমার উচিত হয় না, কিন্তু আমি তোমাকে সম্পূর্ণরূপে নিজের করে নিতে চাই সেনরিটা। বলে নিজের জিন্সের পকেট থেকে একটা হীরের আংটির বক্স বের করে সেটা খুলে দিয়ে ফেলোরিয়ার সামনে হাঁটু গেড়ে বসলো ফারহান। তারপর তার দিকে আবেগঘন দৃষ্টিতে তাকিয়েই বলল, উইল ইউ ম্যারি মি সেনরিটা? ফেলোরিয়া কয়েক মুহূর্তে চুপ থেকে তারপর দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার চোখে অশ্রু থাকলেও মুখে একটা প্রাণবন্ত হাসি ফুটে উঠল। সেও নিজের একমাত্র প্রিয় আশ্রয়স্থলে আর হারাতে চায় না। ফারহান ফেলোরিয়ার বাম হাতের মধ্যমা আঙ্গুলে আংটিটি পরিয়ে দিতেই তার কান্না ভেজা চোখে ফুটে উঠল একটা অবাধ্য হাসির খুশি। সে সাথেই ফারহানের মুখেও ভরে গেল পরিতৃপ্ত হাসির রেখা। ফারহান ফেলোরিয়াকে নিজের বুকে শক্তভাবে জড়িয়ে ধরে গভীর আবেগীয় কণ্ঠে বলে উঠল, আজীবন তোমাকে ঠিক এভাবেই বুকের মাঝে রেখে ভালোবেসে যাব সেনরিটা। সদ্য শোকে আচ্ছন্ন ফেলোরিয়ার হৃদয়ে অনেকখানি প্রশান্ত বয়ে গেল যেন। সে পরম উষ্ণতায় ফারহানের বুকে জড়িয়ে থেকে অস্পষ্ট কণ্ঠেই বলল, আমিও। গুলশানের একটি প্রেস ক্লাবে জার্নালিস্টে কনফারেন্সে আয়োজিত হয়েছে। আয়োজন করেছে শেখ গ্রুপ অফ কোম্পানির
সাবেক সিও মিস্টার লতিফ আবরার শেখ। মূলত 3 বছর পর হঠাৎ করে তার একমাত্র মেয়ে মাহিরা শেখের ফিরে আসা নিয়ে সকলের মনে সৃষ্টি হওয়া প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য মূলত তিনি এই কনফারেন্সের আয়োজন করেছেন। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে লতিফ আবরার শেখ ঘোষণা দিয়েছেন, 3 বছর আগের সে অ্যাক্সিডেন্টের আমার মেয়ে মাহিরা শেহরির শেখ মূলত মারা যায়নি, তবে গুরুতর অ্যাক্সিডেন্ট হওয়ার দরুন শারীরিকভাবে সে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। তাকে ট্রিটমেন্টের জন্য কানাডা নেওয়া হয়েছিল। সেখানে দীর্ঘ 3টি বছর সে কোমায় ছিল। 3 মাস আগে তার জ্ঞান ফিরেছে এবং এখন সে সম্পূর্ণভাবে সুস্থ আছে। সেই জন্য পুনরায় তাকে শেখ গ্রুপ অফ কোম্পানিজের সিও পদে অধিষ্ঠিত করা হয়েছে। আশা করি এটা নিয়ে আর কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকবে না। সংক্ষিপ্ত এই ব্যক্তির পর কেউ আর কোনো ধরনের বাড়তি কথা বলে সাহস পায়নি। সাংবাদিক এবং কিছু সাধারণ মানুষরা মাহিরা সম্পর্কিত টুকটাক কিছু বিষয় জানার পরে প্রেস কনফারেন্স সেখানেই সমাপ্ত হয়ে যায়। হসপিটালের বেডে বসে রাগে কটমট করছে নীলিমা। তার সম্পূর্ণ মুখ জুড়ে এখনও মেডিসিনের প্রলেপ দেওয়া। মূলত সেদিন কনফারেন্স রুমে শ্বেতা ছুঁড়ে দেওয়া গরম কফির ফলে তার চেহারার বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে, যে জন্য তাকে 2 দিন যাবৎ হসপিটালে থাকতে হচ্ছে। তবে মনে মনে মাহিরা শেখকে জব্দ করার জন্য তার হাত এখনও নিষ্পিস করছে, কিন্তু এই মুহূর্তে সে কিছুই করতে পারবে না, কারণ তার সামনে বর্তমানে তার মা নাদিরা খান এবং পিতা মাশরাফ খান উপস্থিত। হসপিটালের বাহিরে গার্ডরা পাহারাতর। নাদিরা খান মেয়েকে গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করেই বললেন, আর কতদিন এভাবে আরিশের পেছনে পেছনে ঘুরে নিজের এই বেহাল দশা করবে? নীলিমার রাগে চেঁচিয়ে বলে উঠল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার এই অবস্থা ওই মাহিরা শেহরি শেখ করেছে। আরিশের এতে কোনো হাত নেই। নাদিরা খান সরু দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে বললেন, আরিশকে পাওয়ার জন্য তুমি যে ঠিক কি কি কাণ্ড করেছো সবটা কিন্তু আমার জানা আছে। আবারও সাবধান করছি তোমায়, তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। এই আগুন যে কোনো মুহূর্তে তোমাকে ভস্ম করে দিতে পারে। নাদিরা খানের কথায় নীলিমা কিছুটা ভয় পেয়ে গেল, পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিল। মুশরিফ খান বলে উঠলেন, তাছাড়া তোমার যথেষ্ট বয়স হয়েছে নীলিমা, আর কতদিন এভাবে আনম্যারিড থাকবে? এবার অন্তত তোমার ফিউচার প্ল্যান করা উচিত। এরিসের চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়ে দাও, ও কোনোদিন তোমার হবে না। নীলিমা চেঁচিয়ে বলে উঠল, হবে, ও আমারই হবে। আমি ওকে আমার করেই দেখাবো। এই নীলিমা যা চায় সেটাই পায়, না পেলে কেড়ে নেয়, আর সেটাও না পাইলে তাকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। তখনই হঠাৎ দরজা ঠেলে একটা গার্ড ভেতরে প্রবেশ করলো। সবাই উৎকণ্ঠিত হয়ে তার দিকে তাকালো। এইভাবে বিনা অনুমতিতে প্রবেশ করায় গার্ড মাথা নুয়ে বিনীত কণ্ঠেই বলল, আমায় মাফ করবেন এভাবে প্রবেশ করার জন্য, কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার ছিল। নীলিমা পুরো কুচকে জিজ্ঞাসা করলো, কি নিউজ? গার্ড কিছুক্ষণ চুপ করে থেকেই বলল, শেখ গ্রুপ অফ কোম্পানি আপনাদের কোম্পানির সাথে পার্টনারশিপ এবং সব ধরনের বিজনেস ডিল ক্যান্সেল করে দিয়েছে। এর যথাযথ কোনো কারণ তো তার উল্লেখ করেনি। শেখ গ্রুপ অফ কোম্পানির মতো এত বড় কোম্পানি আপনাদের সাথে বিজনেস রিলেশনশিপ শেষ করে দেওয়াই যতগুলো কোম্পানি আমাদের সাথে বড় বড় ডিল সাইন করেছিল তারাও সেগুলো ক্যান্সেল করে দিয়েছে, এমনকি পার্টনারশিপ রাখবে না বলে ঘোষণা দিয়েছে। শেয়ার হোল্ডাররা শেয়ার সরিয়ে নিয়েছে। আমাদের কোম্পানিতে প্রচুর পরিমাণে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, এমনকি দুদকও সেটা পরিচালনা করে রেজাল্ট দিয়েছে। বলা বহুল্য তাদের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে, যার ফলে আপনাদের কোম্পানি সিলগালা করে দেওয়া হয়েছে। এবার হয়তো ধীরে ধীরে বাকি প্রপার্টিগুলোর দিকেও। গার্ডের কথা শেষ হওয়ার আগেই নীলিমা প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়ে উঠল। নাদিরা খান ও মুশরিফ খানও হতভম্ব হয়ে গিয়েছে। তারা ঠিক কী প্রতিক্রিয়া করবেন বুঝতে পারছেন না। নীলিমা চিৎকার করে বলতে লাগলো, আর এই খবর তুমি আমাদের এখন দিচ্ছ? সরি ম্যাম, কিন্তু আমার মনে হয় আপনাদের কোম্পানির বিরুদ্ধে এসব ষড়যন্ত্র বহু আগে থেকে চলমান ছিল।
দুদক কখনো কারোর আগে থেকে রিপিট দুদক কেউ বা কারোর আগে থেকে এই বিষয়ে ইনফর্ম করে রেখেছিল, আর তার প্রত্যক্ষ ফলাফল এসেছে আজকে। নাদিরা এখন কটমট করে বলতে লাগলেন, কার এত বড় সাহস হলো আমাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করার? অ্যারিসের কোম্পানির কিছু হয়নি। গার্ড উত্তর দিল, না, শুধু আপনাদের কোম্পানির উপরে এইসব আরোপ করা হয়েছে। আর এরিস আর হারের খানের যে ক্ষমতা, তাতে তার বিরুদ্ধে কেউ লাগতে যাবে এমন সাহস বোধহয় কারণ নেই। নীলিমা বেড সাইড টেবিলের সব জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে চিৎকার করে বলতে লাগলো, সব ওই মাহিরা শেখের কারসাজি, ওই করেছে সব কিছু। আসিফ খান জিজ্ঞাসা করলেন, আর ইউ শিওর? আমার এমনটাই মনে হচ্ছে। তোমার মনে হলেই তো হবে না নীলিমা, আগে সবটা প্রমাণ করতে হবে। গাইড মাঝখান থেকেই বলে উঠল, প্রমাণ পরে করবেন স্যার। ম্যাডাম, আগে আপনাদের কিছুদিনের জন্য নিরাপদ জায়গায় গায়েব হয়ে যাওয়ার দরকার। সবাই যেভাবে আপনাদের পিছনে লেগেছে, তাতে তো মনে হচ্ছে আপনাদের ধ্বংস অনিবার্য। শেষ কথাটা মুখ ফসকে বলে ফেলেছে গার্ড। ফলশ্রুতিতে সকলের রক্তিম চক্ষু নিয়ে তার দিকে তাকালো। গার্ড ভয় পেয়ে দ্রুত মাথা নুয়ে তাদেরকে সম্মান জানিয়ে বাহিরে বেরিয়ে গেল, আর ভিতরে রেখে গেল হতভম্ব 3 জন নরনারীকে। নিজের কেবিনে বসে উচ্চ হাসি চলেছে মাহিরা ওরফে শ্বেতা। তার হাতে মেরিয়ানা গ্রুপ অফ লিমিটেড ধ্বংসের সমস্ত কাগজপত্র। সেগুলোতে চোখ বুলিয়ে তৃপ্তির অট্টহাসি হাসছে সে। হৃদয় জুড়ে এক অদ্ভুত প্রশান্তি বয়ে যাচ্ছে তার। কাগজগুলো তীব্র খুশিতে উপরে ছুঁড়ে মারল সে। ডেস্ক চেয়ারে বসে ঘূর্ণির সাথে সেগুলো ছড়িয়ে পড়লো তার সমস্ত শরীরের উপর। চোখ বন্ধ করে সেই আনন্দটুকু উপভোগ করলো শ্বেতা, যেন প্রশান্তিময় বৃষ্টির পতা আছড়ে পড়ছে তার গায়ে। এতদিন ধরে এত পরিকল্পনার আয়োজন করে অবশেষে তার প্রতিশোধের প্রথম ধাপে সফল হয়েছে সে। এবার শিকারকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে নিঃশেষ করার পালা। হঠাৎই শ্বেতার হাসি থেমে যায়। মুখটা সহসা কঠোর আকৃতি ধারণ করে। টেবিলে ছড়িয়ে পড়ে থাকা কাগজগুলো ছিঁড়ে টুকরো টুকরো করতে করতে সে তাতে দাঁত চেপে হিস হিস করে হিংস্র কণ্ঠে বলতে লাগলো, ধ্বংসের তো সবে শুরু হয়েছে তোর নীলিমা। এরপর তোকে ঠিক কিভাবে নিঃশেষ করি তুই নিজের চোখে অবলোকন করবি। তবে চিন্তা করিস না, একেবারে নিঃশেষ করে এত সহজে মৃত্যু তোকে আমি দেব না। ধীরে ধীরে তিল তিল করে তরপাতে তোকে মৃত্যুর দিকে ঠেলে দিব আমি, যেন আমার কাছে তুই নিজে মৃত্যু ভিক্ষা চাস। ঠিক যেভাবে আমার পরিবার, পরিচয়, অস্তিত্ব আর ভালোবাসা থেকে আমাকে বিচ্ছিন্ন করেছিস, ঠিক সেইভাবে পৃথিবীর সমস্ত কিছু থেকে তোকে বিচ্ছিন্ন করে দেব আমি, যেভাবে তুই আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। বাকি কথা সম্পূর্ণ হতে পারল না সে। তার মুহূর্তে সে ভয়াল কালো রাতের দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। তার গগন বিদানী আর্তনাদ, নিজ সন্তানকে হারানোর তীব্র বেদনা, তাকে রক্ষা করতে না পারার অপসীম আফসোস, নিজে ক্ষতবিক্ষত হয়ে সব কিছু হারিয়ে ফেলা। সমস্ত কিছু মনের পড়তেই এক বাঁধ ভাঙ্গা কান্নায় ভেঙে গেল তার সমস্ত শরীর মন। দুহাতে শক্ত করে নিজের তলপেট চেপে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো সে, যেন এখনো অনুভব করতে চাইছে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে। অথচ সাউন্ড প্রুফ রুমের বাহির থেকে কেউ সে তার এই করুণা হাজারি আর তীব্র করুণধ্বনি শুনতেই পেল না। নেশায় বুঁদ হয়ে থাকা এক রমণীর টালমাটাল হাতের ড্রাইভিংয়ের হাইওয়েতে ছুটে চলছে একটি হোয়াইট রঙের মার্সিডিজ বেঞ্চ। তার শরীর টলতে থাকলেও মস্তিষ্ক এখনও সাদা জাগ্রত। নিজেদের পতন ঘণ্টা শ্রাবণের পর থেকে এক প্রকার পাগল হয়ে গেছে নীলিমা।
পুরো পরিবার সহ সারাদিন এদিক সেদিক ছুটাছুটি করছে নিজেদের শেষ সম্বলটুকু টিকিয়ে রাখতে, কিন্তু ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে এই দেশ ছেড়ে যাওয়া অথবা আত্মগোপন করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নেই তাদের সামনে। আবার সেই সাথে তার অসংখ্য গার্ডের মৃত্যু সংবাদ পেয়েছে সে, বিশেষ করে শ্রেতা। ওর সন্তান আর সায়ানকে হত্যার দিন যেসব গার্ড তার সাথে ছিল তাদের প্রত্যেকেরই ছিন্ন ভিন্ন মৃতদেহ কোনো অজানা আগন্তুক উপহার হিসেবে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। নিজের তীব্র হতাশার ক্রোধ কমাতে দ্রুতগতিতে স্পিডে হাইওয়েতে গাড়ি চালাচ্ছে সে। হঠাৎই সে খেয়াল করলো তার পিছনে একটা ব্ল্যাক টয়োটা কার সর্বোচ্চ গতিতে তার পিছু নিয়েছে। অনেকক্ষণ ধরে খেয়াল করার পর সে বুঝতে পারল গাড়িটি তাকেই ফলো করছে। নীলিমা বুঝে ওঠার আগে গাড়িটি হঠাৎ করে পিছন থেকে তার গাড়িতে প্রচণ্ড জোরে ধাক্কা দিল। ফলশ্রুতিতে স্টারিংয়ে আঘাত লেগে নীলিমার মাথায় অনেকটা ফেটে গেল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চতুর মস্তিষ্কের অধিকারী নীলিমা নিজেকে সামলে নিল। গাড়ির স্পিড সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে সে দ্রুত গতিতে ছুটে চলল হাইওয়ের মাঝে। এই মুহূর্তে পিছনের গাড়িটা থেকে বাঁচতে হবে তাকে, আশ্রয় নিতে হবে নিরাপদ দূরত্বে। গাড়ির মধ্যে অজানা শত্রু তার প্রাণনাশের জন্য এমনটা করছে সেটা সে ভালোভাবে বুঝতে পেরেছে। নীলিমা স্পিড বাড়িয়ে দিতে পেছনের গাড়িটা সমান তালে ছুটে তার পিছু নিল। দুই গাড়ি একই গতিতে চলায় কেউ কারো থেকে অত দূরে সরে কিংবা কাছে আসতে পারছে না। এইভাবে অনেকক্ষণ যাবৎ চলতে লাগলো ধাওয়া পাল্টা ধাওয়া, যেন চোর পুলিশ খেলা হচ্ছে দুজনের মাঝে। দূর থেকে কেউ দেখলে মনে করবে যে এখানে কার রেসিং কম্পিটিশন হচ্ছে। অবশেষে পিছনের গাড়িটা নীলিমার গাড়িটার কিছুটা লাজুক অবস্থায় সুযোগ নিয়ে দ্রুতগতিতে ছুটে এসে সেটার পিছনে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। তারপর কয়েকবার একইভাবে ধাক্কা মারে, যার ফলে ভিতরে থাকা নীলিমার শরীর আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের এক পাশে ছিটকে পড়ে। ফাঁকা রাস্তা আর মধ্যরাত ছিল বিধায় কেউ এদিকটায় তেমন একটা ছিল না। গাড়ির দরজা খুলে গিয়ে সেখানে থেকে অর্ধেক শরীর বেরিয়ে আসে নীলিমার। নাক মুখ দিয়ে অনর্গল রক্ত বের হতে থাকে তার। সম্পূর্ণ শরীর রক্তাক্ত হয়ে যায়, নিঃশ্বাসের হাইপারের মতো ওঠানামা করতে লাগে। হঠাৎ একটি আওয়াজ কানে যেতে মাথাটা সামান্য ঘুরিয়ে সেদিকে তাকালো সে। ঝাপসার দৃষ্টিতে সেখানটায় দেখতে পেল হাই হিল পরিহিত পা জোড়ায় ক্যাটওয়াক স্টাইলে এগিয়ে আসে এক রমণীর পায়ের গটগট আওয়াজ। ফর্সা পদদায়ের নিচের সামান্য অংশ উন্মুক্ত। আগন্তুক রমণী হাঁটু ভেঙে নীলিমার কাছে এসে বসল। তার পরনে ব্ল্যাক কালারের স্টাইলিশ ফুল লেংথ স্টিচ ড্রেস, খোলা বাদামি চুলগুলো তীব্র বাতাসের ঝাপটায় পিঠময় উড়াউড়ি করছে। লাস্যময়ী চেহারার একটানে ভয়ানক ভাব ফুটে ওঠে, তাকে যেন দান করছে কোনো অন্ধকার জগতের রমণীর সৌন্দর্য। নীলিমার রক্তাক্ত শরীরের এমন করুণ পরিণতি দেখে একটা পৈশাচিক বাঁকা হাসি দিল সে। যবে থেকে সে তার সন্তান এবং অস্তিত্বকে হারিয়েছে তখন থেকে তার হিমোফোবিয়া উধাও হয়ে গেছে। এখন রক্ত দেখলে তার আর ভয় করে না, প্রচণ্ড আনন্দিত হয় তার চিত্ত। এইদিকে নীলিমা ঝাপসা দৃষ্টিতে সেই রহস্যময়ী নারীর মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে না। সারা শরীর অসহ্য যন্ত্রণার তরঙ্গ খেলা করছে তার। সে তার ঘৃণা ও অবজ্ঞতার দৃষ্টিতে নীলিমাকে পর্যবেক্ষণ করতে করতে হাতের দুই আঙ্গুল দিয়ে শক্তভাবে তার দুই চেয়ার চেপে ধরল। ব্যথায় কুকিয়ে উঠল নীলিমা। শ্রেতা ফিসফিস করে হিমশীতল আওয়াজে বলতে লাগলো, কেমন লাগছে এই শারীরিক যন্ত্রণা? খুব বেশি যন্ত্রণাদায়ক, তাই না? আরে এখনো তো আমি আসল যন্ত্রণাই তোকে দিলাম না, তার আগেই এমন কাহিল হয়ে পড়লে চলবে? পাপের ওজন তো অনেক ভারী, সেই হিসেবে এটা তো জাস্ট ট্রেলার ছিল। সামনের সিন আরও যে বাকি আছে। এত সহজে তো তোকে আমি মারবো না, ধীরে ধীরে একটু একটু করে তীব্র যন্ত্রণা দিয়ে তোকে নিঃশেষ করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সামনে তোর জন্য ঠিক কি কি অপেক্ষা করছে শুধু দেখে যা। আজকে এতটুকুতেই ছেড়ে দিলাম, ভাগ্য ভালো থাকলে বেঁচে যাবি, আর না হলে তোর পরবর্তী শাস্তির জন্য তৈরি থাকবি। চয়েস ইজ ইয়োর্স, ইউ ফাকিং
ব্লাডি মার্ডারার। নীলিমা আর কিছু ভাবার অবকাশ পেল না। শব্দগুলো তার কানে যাচ্ছে ঠিকই, কণ্ঠটাও ভীষণ পরিচিত ঠেকাচ্ছে, কিন্তু কিছু বলা বা করার মতো পরিস্থিতিতে সে ছিল না। মৃত্যু যেন তার দুয়ারে প্রতিনিয়ত আঘাত হানছে। ধীরে ধীরে তার শারীরিক যন্ত্রণা আরও প্রবল হতে থাকে। শ্রেতা তার শরীরে একটা অবগত লাথি মেরে নিশ্চিন্ত ভঙ্গিতে সেখান থেকে চলে যেতে থাকে। তার গাড়ির পেছনে দাঁড়িয়েছিল আরও দুটো কালো গাড়ি, যারা বর্তমানে তার বডিগার্ড এবং তার সমস্ত আদেশ পালন করে বদ্ধপরিকর। মিসেস সামিরা নিজে তাদেরকে তার আবদারের ফলে বিনা বাক্যে ঠিক করে দিয়েছেন। গাড়িতে ওঠার আগ মুহূর্তে সেটা হঠাৎ দেখতে পায় একটা গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে এসে নীলিমাকে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর আরও একটা গাড়ি এসে থামলো। তারা কোথাও একটা ফোন করার বেশ অনেকক্ষণ পরে অ্যাম্বুলেন্স আসতে দেখা গেল। সেটা গাড়িতে উঠে বসে ঠোঁট ভাকিয়ে শয়তানি হাসি হেসে মনে মনে বলল, যাক, তোর শাস্তির পরিমাণ তাহলে আরও বাড়ল। বেস্ট প্লাক বিচ। ফাঁকা হাইওয়েতে নির্বিঘ্নে গাড়ি চালিয়ে যাচ্ছে শ্রেতা। আজ তার মনটা ভীষণ ফুরফুরে লাগছে। হৃদয় জুড়ে বইছে অনাবিল প্রশান্তির ঢেউ। প্রতিশোধের আরও এক ধাপ উপরে উঠে গেল সে। এবার শিকারীকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে নিঃশেষ করে তার সম্পূর্ণ প্রতিশোধ নিবে শ্রেতা। এই আনন্দটুকু উদ্যাপন করতে সমস্ত বডিগার্ডদের বাড়ি পাঠিয়ে দিয়েছে সে। এই মুহূর্তে একা মুক্তভাবে নিজেকে মেলে ধরতে চায় সে। এক হাতে স্টিয়ারিং চেপে অপর হাতে তলপেট রেখে শ্রেতা বিড়বিড় করে বলতে লাগলো, তোকে যে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, মাম্মাম তাকে ভয়ানক শাস্তি দিবে কিট্টু। অলরেডি আমি অনেকটা রিভেঞ্জ নিয়ে ফেলেছি, বাকিটাও নিয়ে ফেলবো। তুই একদম চিন্তা করিস না, মাম্মাম তোর প্রতি অবিচার হতে দেবে না, কখনো কখনো না। হঠাৎই পিছন থেকে একটা ব্ল্যাক রোলস রয়েল সেটার গাড়ির ঠিক সামনে পথরোধ করে ব্রেক কষে শ্রেতা পুরো কুচকে সেদিকে তাকিয়ে থাকে। তারপর সেখান থেকে গাড়ির দরজা খুলে একটা দীর্ঘদেহী কালো অবয়ব বেরিয়ে আসে। তার পরনে ব্ল্যাক টি শার্ট, হুডি জিন্স, পায়ে লেদার শুজ, ঠোঁটের কোণে একটা সিগারেট এবং সেই সাথে একটা সূক্ষ্ম বাঁকা হাসি। তার স্থির দৃষ্টি গাড়িতে থাকা শ্রেতার পানে নিবদ্ধ। মানুষটিকে চিনতে শ্রেতার একটু দেরি হয় না। এরিস আহরার খান ওরফে এরিস এড্রিয়ানো। কিন্তু তার এভাবে হঠাৎ আগমনের কারণ সে তার বোধগম্য হলো না। ফুরুকোসে গাড়ি থেকে বেরিয়ে এসে বুকে দুহাত ভাঁজ করে দাঁড়ালো সে। দুজনের দৃষ্টি একে অপরের দিকে স্থির। একজনের চোখে সীমাহীন কৌতূহল, অপরজনের চোখে খেলা করছে নির্লিপ্ত হাসি। শ্রেতা ঠান্ডা স্বরে এরিসকে জিজ্ঞাসা করলো, আমার রাস্তা আটকে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এরিস নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি এত রাতে এখানে কি করছেন? সেটা আপনার জানার ব্যাপার নয়, রাস্তা ছাড়ুন আমার। এরিস আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে শ্বেতার দিকে আরও খানিকটা এগিয়ে এসে দূরত্ব খোঁচালো। শ্বেতা কিছুটা হকচকিয়ে গেল। এরিস শীত দৃষ্টিতে তাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর শ্বেতা কিছু বুঝে ওঠার আগেই তাকে ঝটকা মেরে উল্টো ঘুরিয়ে দিয়ে একদম নিজের বুকের সাথে চেপে নিল। শ্বেতা প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ছটফট করতে লাগলো, অথচ এরিস দু হাতের শক্ত বাঁধনে তাকে চেপে ধরে রইল। শ্বেতা ছটফট করতে করতে চাল শক্ত করে কঠোর কণ্ঠে বলতে লাগলো, এসব কি ধরনের অসভ্যতামি মিস্টার খান? ছাড়ুন বলছি আমায়, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। এরিস শ্বেতার কথা যেন পরোয়াই করলো না। তাকে সেইভাবে ধরে রেখে উল্টো তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে হাঁকছি সরে বলল, ভাই আইস নেভার মেক এ মিস্টেক ইন রিকগনিশিং ইউ অ্যাডিকশন। অনেক হয়েছে লুকোচুরির খেলা, আর পালিয়ে থাকতে পারবে না আমার কাছ থেকে। থোড়া তো তোমায় আমার কাছে দিতেই হবে, সেটা স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছায়। আমার কাছ থেকে দূরে যাবার অধিকার তোমায় আমি কখনো দেইনি, আর না কখনো দিব। কথাগুলো বলে একটা ক্লোরোফর্মযুক্ত রুমাল শ্বেতার মুখে চেপে ধরলো এরিস। শ্বেতা কিছুক্ষণ ছটফট করতে করতে এক সময় এরিসের বুকে ঢলে পড়লো। এরিস তাকে নিজের দুই বাহুতে শক্ত করে চেপে ধরে তার মুখটা নিজের মুখ পানে তাক করলো। পূর্ণিমা চাঁদের মেলামেই আলোয় অতি স্নিগ্ধ লাগছে শ্বেতার নতুন মুখশ্রী।
এরিস গভীর নেশালো এবং কিছুটা নৃশংস ভরা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো। তারপর বাতাসের ঝাপটায় সে তার চেহারায় ছুটে আসা এলোমেলো চুলগুলোকে কানের পিঠে আলতো করে গুঁজে দিল। সে তার গোলাপি ঠোঁটজোড়া ক্রমশ এরিসকে তৃষ্ণার্ত করে তুলছে। সে তাকে সম্পূর্ণ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে এরিস তার সমগ্র মুখমণ্ডল এবং ঠোঁটে এক গভীর চুম্বন করল। তারপর তাকে কোলে তুলে নিয়ে তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলতে লাগলো, এতটুকুতেও নিশ্চয় হয়ে গিয়েছে তুমি আমার অ্যাডিকশন, কিন্তু তোমার এই নতুন রূপ পরিচয়ের রহস্য কি সেটা না হয় তোমার কাছ থেকেই খোলাসা করে নিব, কিন্তু জেনে রেখো আমার কাছ থেকে দূরে যেতে চাইলে তোমায় এর চেয়েও মূল্য দিতে হবে। নাও দিলাম। এবার এরিসা তাকে এক করে। এবার দেখা যাক ওরা দুজন এক থাকে কি করে, আর প্রতিশোধ এবার নেই কীভাবে, আর এরিস কীভাবে সে তার সত্যিটা সম্পর্কে জানতে পারলো সেটা পরবর্তী পর্বে জানা যাবে। বাই দ্য ওয়ে, সেটার নতুন রূপে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দরজার আড়াল থেকে বেরিয়ে এসো ঈশা, আমি তোমায় দেখতে পাচ্ছি। রাতের কথা শুনে বেশ চমকে উঠল ঈশা। দরজার আড়ালে লুকিয়ে থেকেও লাভ হলো না। ঠিক রাত তাকে ধরে ফেললো। এতক্ষণ যাবৎ সে চুপি চুপি রাতকে লক্ষ্য করছিল। বেচারা এসির মধ্যে থেকেও কাজের অতিরিক্ত চাপ ও টেনশনের ফলে ঘেমে নেই একাকার হয়ে একের পর এক ফাইল সাবমিট করে যাচ্ছিল। সারাদিন অফিসের কাজ শেষ করে বাড়িতে বসেও একদণ্ড শান্তি নেই। বলতে গেলে 24 ঘন্টার মধ্যেও 15-16 ঘন্টায় তাকে কাজের মধ্যে কাটাতে হয়। করতে হবেই বা না কেন? কিছু মাস হলো বাবার সহযোগিতায় নিজের একটা বিজনেস খুলে ফেলেছে সে। সেটাতে মন প্রাণ উজাড় করে দিয়ে বিজনেসটাকে শক্ত অবস্থানে দাঁড় করানোর জন্য এক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 2 বছরের মধ্যে তাকে ঈশার বাবার কাছে নিজেকে যোগ্য হিসাবে প্রমাণ করতে হবে, যে না হলে যে সে তার প্রিয়তমাকে কখনোই পাবে না। প্রিয়সীকে নিজের করে পাওয়ার জন্য এই লড়াই যে অতি গুরুত্বপূর্ণ। ঈশা দরজার আড়াল থেকে বেরিয়ে এসে রাতের বিপরীত পাশে সোফাটায় বসলো। রাত এক পলক তাকে দেখে মুচকি হেসে আবারও কাজে মনোযোগ দিল। ঈশা তাকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। রাতের চেহারা, তার অঙ্গিভঙ্গি, প্রতিটা পদক্ষেপ খুব মনোযোগ সহকারে অবলোকন করতে লাগলো সে। সেই সাথে তার দৃষ্টিতে ঝরে পড়ল অপরিসীম মুগ্ধতা। রাত কাজ করতে করতেই বলল, এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ঈশার সোজা সাপটা উত্তর, তোমাকে। আমাকে এত দেখার কি আছে? অনেক কিছু। মাঝে মধ্যে আজ তো তুমিটা কি আমার টুক করে নিজের ভেতর ধারণ করতে ইচ্ছে হয়। তাই বুঝি? এত প্রেম আমার প্রতি? ঈশা এবার উঠে গিয়ে রাতের সোফার হাতলের উপর গিয়ে বসে তার গলায় নিজের 2 হাত পেঁচিয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, জি মিস্টার, আপনার প্রেমিকা খুবই রোম্যান্টিক। ভাগ্য করে এমন একজন প্রেমিকা পেয়েছেন, অথচ নিজেকে দেখুন দিন দিন কেমন আনরোম্যান্টিকের বস্তা হয়ে যাচ্ছেন। রাত একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশার 2 হাতে নিজের 2 বাহু পেঁচিয়ে ক্লান্ত স্বরে বলল, এই সময়টাতে আমায় আনরোমান্টিক হতে হচ্ছে শুধুমাত্র তোমাকে আজীবনের মতো নিজের করে পাওয়ার জন্য। তারপর দেখবে তোমার এই আনরোমান্টিকের বস্তা কি করে রোমান্টিকের সমুদ্র হয়ে যায়। তখন এই অতি রোমান্টিক বরকে সামলাতে পারবে তো? ফিকল বাট। রাতের কথা ঈশা প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। সে দৌড়ে ছুটে পালাতে নিলে রাত পিছন থেকে তার এক হাত টেনে ধরে নিজের করে বসিয়ে দেয়। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, এখন এভাবে ফালালে চলবে? আমি কতটা রোমান্টিক দেখতে হবে না? ঈশা লজ্জায় আরও আরক্তিম হয়ে যেতে থাকে। এই মুহূর্তে রাতের কাছ থেকে বাঁচতে সে দ্রুত কণ্ঠেই বলে ওঠে, আরে আন্টি। ঈশার মুখে এমন কথা শুনিয়ে রাত তাকে দ্রুত ছেড়ে দেয়। ঈশা তার থেকে ছাড়া পেয়ে দূরে গিয়ে খিলখিল করে হাসতে থাকে। রাত বকা বনে গিয়ে সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে। প্রথমে ঈশার মিথ্যার কারণে ক্ষুদ্র হলেও পরক্ষণে তার প্রাণবন্ত সচেত হাসি দেখে নিজেও হেসে ফেলে। এরপরে ঈশা নিজের সাথে করে নিয়ে আসা ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করে। সেটা খুলতেই সেখান থেকে বের হয়ে আসে খুব সুন্দর করে ডিজাইন করা একটা চকলেট কেক। ঈশা সেটাকে কিছু ক্যান্ডেলে সাজিয়ে সেগুলো লাইটার দিয়ে জ্বালিয়ে রাতের সামনে নিয়ে সে স্নিগ্ধ কণ্ঠেই বলল, কাজের অতিরিক্ত চাপ আর টেনশনে তুমি নিজের জন্মদিনের কথাই ভুলে গেছো। হ্যাপি বার্থডে রাত। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে।
জাস্ট ফর ইউ। রাত অশ্রুসিদ্ধ আবেগে দৃষ্টিতে ঈশার পানে অপলক তাকিয়ে থাকে। এত কাজের চাপ আর শ্রেতা শাওনের হঠাৎ এভাবে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে এবং তার পরিবার ভীষণ ভেঙে পড়েছে। সেখানে জন্মদিনের কথা মনে রাখা কিংবা সেটা পালন করা তো বিলাসিতা, বাড়ির কারো সেদিকে কোনো খেয়ালই ছিল না। ঈশার নিজেরও এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট মন খারাপ ছিল, কিন্তু সে রাতের স্পেশাল এই দিনটাকে আর বিষণ্ণতার মাঝে কাটিয়ে দিতে চায়নি। অন্তত আজকের দিনটা তারা দুজন মিলে স্পেশালভাবে সেলিব্রেট করতে চায়। রাত ক্যান্ডেলের আগুনগুলো ফু দিয়ে নিভিয়ে দিয়ে ঈশাকে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলল, থ্যাংক ইউ ফিকল বার্ড, আমার জীবনে আসার জন্য, আমায় এতটা ভালোবাসার জন্য। ঈশাও রাতকে জড়িয়ে ধরে আবেগে কণ্ঠে বলতে থাকে, তোমাকেও ধন্যবাদ রাত, আমার জীবনে এসে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসার জন্য। পরক্ষণে রাতকে কেক খাওয়াতে গিয়ে তার দু গালে কেক ঘষে দেয় ঈশা। রাতেতে প্রথমে হতবিহ্বল হয়ে গেল, পরক্ষণে সেও কেক নিয়ে ঈশার দু গালে মাখিয়ে দেয়। এভাবে একজন আরেকজনের ক্রমাগত মাখাতে থাকে। মুহূর্তেই তাদের মধ্যে শুরু হয়ে যায় খুনসুটি, ছুটাছুটি আর কিছু হাসি মাখা ভালোবাসার মুহূর্ত। জ্ঞান ফিরতে পিট করে চোখ জোড়া খুলে তাকায় শ্রেতা, তবে চোখ সম্পূর্ণভাবে খুলতে পারল না সে। তার আগে সে অনুভব করতে পারে মাথাটা ভীষণ ভারী হয়ে আছে তার, সারা শরীর জুড়ে কেমন একটা অবশ ভাব ছড়িয়ে আছে। অনেকক্ষণ যাবৎ একইভাবে দণ্ডায়মান থাকলে শরীর যেরকম লাগে তার ঠিক সেই রকম অনুভূত হচ্ছে। অবশেষে অনেকক্ষণ চেষ্টার পর পরিপূর্ণভাবে চোখ খুলতে সক্ষম হলো শ্রেতা। মুহূর্তেই চোখের সামনে আবছা অন্ধকারে ভেসে উঠল তার। সেই সাথে অনুভব করলো তার দুই হাত দুই দিকে শক্ত করে বেডের সাথে বাঁধা। ভালোভাবে অনুভব করতে সে বুঝতে পারলো তার হাত দুটি মূলত হ্যান্ডকাফের শৃঙ্খলে বদলি, দু পা একত্রিত করে বেডের সাথে বাঁধা। তবে মুখটা খোলা থাকলেও সে হঠাৎ করে কোনো আওয়াজ করতে পারলো না। শ্বেতা ভালোভাবে চারিদিকে তাকিয়ে লক্ষ্য করলো এটা খুব বড় সাইজের একটা বেডরুম, যদিও স্পষ্টভাবে সব কিছু বোঝা যাচ্ছে না, তবু চারপাশেই বড় বড় আভিজাত্যপূর্ণ আসবাবপত্রগুলো নজরে পড়ছে। সে বর্তমানে যে বেডে অবস্থান করছে সেটাও একটা কিং সাইজের বেড। সব কিছু দেখতে দেখতে হঠাৎই তার সেই রাতের অজ্ঞান হওয়ার আগ মুহূর্তের ঘটনাগুলো মনে পড়লো। মুহূর্তেই চকিয়ে উঠল সে। তার মানে এরিস তাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। কথাটা ভাবতেই গলা শুকিয়ে গিয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে শ্রেতা চিৎকার করে বলে উঠল, আমাকে এভাবে আটকে রেখেছেন কেন মিস্টার এরিস আহারার খান? আপনি কিন্তু আমার সাথে এটা মোটেও ঠিক করছেন না। আমি কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে দিচ্ছি। আপনি এই মুহূর্তে কোথায় আছেন? আমার সামনে আসুন বলছি। নীরবতার মাঝে শ্রেতা কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো সম্পূর্ণ রুম জুড়ে। তবু এরিস এলো না দেখে শ্রেতা প্রথমে রাগান্বিত হলো, পরক্ষণে বেশ ঘাবড়ে গেল। এরিসের নেচার আর বিহেভিয়ার সম্পর্কে তার থেকে ভালো আর কেউ জানে না। তবে শ্রেতাকে অবাক করে দিয়ে হঠাৎ করে সিঁড়ি দিয়ে গট করে হেঁটে আসার আওয়াজ শোনা গেল। তার কিছুক্ষণ পরে বেডরুমের দরজা তরং করে খুলে গেল। তাতে দৃঢ়মান হলো একটি লম্বা চওড়া ও প্রশস্ত অবয়ব। এরিস রুমে প্রবেশ করতে রুমের লাইটগুলো অটোমেটিক অন হয়ে গেল। লাইটের তীব্র আলোয় শ্রেতা দ্রুত চোখ দুটো খিসে বন্ধ করে নিল। তারপর ধীরে ধীরে চোখ ফিরে এরিসের পানে তাকালো। হোয়াইট শার্ট, ব্ল্যাক টাই, স্যুট, জিন্স আর শুজ পরিহিত অবস্থায় এরিস দরজার সাথে হেলান দিয়ে মাথা সামান্য কাত করে বুকে দুই হাত গুজে দাঁড়িয়ে আছে। বাম পাটের সামনে হাঁটু ভেঙে ডান পায়ের গোড়ালির সাথে কিছুটা পেছানো। কুইক হেয়ার কাটের ঘন কালো ও সিল্কি পরিপাটি চুলগুলো কপালের উপর কিছুটা আছড়ে পড়ছে। তার তীক্ষ্ণ ধারালো ও সম্মোহিত দৃষ্টি শ্বেতার পানে স্থির। শ্বেতাও কিছু মুহূর্তের জন্য এরিসের মধ্যে নিজেকে খুইয়ে ফেলছে যেন। পরক্ষণে সম্মিত ফিরে পেতেই নিজেকে যথাসম্ভব সামনে নিল সে। কিছুটা ছটফট করতে করতে এবং কণ্ঠ যথাসম্ভব কঠোর ও ধারালো রেখে শ্রেতা এরিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, আমায় এভাবে কিডন্যাপ করে এনেছেন কেন মিস্টার খান? এমনটা করা কোনো ম্যানার্সের মধ্যে পড়ে বলে আমার মনে হচ্ছে না। আপনার উদ্দেশ্য আসলে কি বলুন? এরিস শ্বেতার দিকে আরও গভীর দৃষ্টি নিক্ষেপ করে ধীরে ধীরে
সামনে এগোতে লাগলো। শ্রেতা কিছুটা হকচকিয়ে গেলেও শান্ত থাকলো। এরিস বেডের পাশে সিঙ্গেল সোফার পায়ের উপর পা তুলে বেশ আয়েসি করে বসে মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটিয়ে তুলে শ্রেতাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর খুব মেলোমেল এবং হাসি কণ্ঠেই বলতে লাগলো, ইউ নো অ্যাডিকশন, তোমার এই নতুন রূপ আমাকে যথেষ্ট মুগ্ধ করেছে। কি ধারালো তোমার অতিব্যক্তি, কি তীক্ষ্ণ তোমার ওই সুন্দর চোখ জোড়ার চাহনি, কি অদম্য অপ্রতিরোধ তোমার অঙ্গভঙ্গি, তোমার প্রতিটা পদক্ষেপ আর আচরণ আমার বুকে তোমার প্রতি নতুন করে প্রেমের জন্ম দিচ্ছে। আফটার অল বাঘের পার্টনার তো বাঘিনী হয়, তুমি আবারও সেটা প্রমাণ করে দিলে। আহ, হোয়াট এ ফিলিংস। বলে শ্বেতার দিকে সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখে বাঁকা হাসি ফুটিয়ে তুলে নিজের ডান হাত মুষ্টিবদ্ধ করে বুকের বা পাশে কয়েকটা আলতো খুশি বসালো এরিস। শ্বেতা অবাক চোখে তার কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করে যাচ্ছে। তারপর সে নিজেকে ধাতস্থ করে কিছুটা শক্ত কণ্ঠে এরিসকে বলল, এসব কি আবুল তাবুল করছেন, বকছেন আপনি? আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না মিস্টার খান। এরিস এবার সোজা হয়ে উঠে বসে দু হাতের আঙ্গুলগুলো একত্রীয় মূর্তিবস্ত করে শ্বেতার দিকে সুচারু দৃষ্টিতে তাকিয়ে বেশ শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমি আবোল তাবোল বকছি, তুমি কিছু বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না শ্বেতা মুবাসিরা? এরিসের মুখে নিজের নাম শুনে বেশ ঘাবড়ে গেল শ্রেতা। পরক্ষণে নিজের ভয় লুকাতে এসে দৃঢ় কণ্ঠে বলার চেষ্টা করলো, মানে কি বলতে চাইছেন আপনি? আমি শ্রেতা মুবাসিরা নই, মাহিরা শেহরি শেখ, শেখ গ্রুপ অফ কোম্পানির অ্যান্ড প্রেজেন্ট সিও। আপনার তো এসব ভালোভাবে জানার কথা, তাই না? নাকি নেশা করে উল্টোপাল্টা কথা বলছেন? শ্বেতার প্রশ্নে প্রতি উত্তরে এরিস ঠোঁট বাঁকা করে হাসলো। তারপর সেখান থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুলগুলো আর একটু পরিপাটি করে নিল। এরপর এক টানে নিজের স্যুট টাই খুলে ফেলে শার্টের লম্বা দুই হাতা ফোল্ড করে কোনি অবধি গোটাতে লাগলো। তারপর আলমিরা থেকে একটি ডকুমেন্ট ফাইল বের করে সে চারিদিকে ঘুরে দাঁড়িয়ে সেটা তার সামনে ধরে নির্লিপ্ত আওয়াজে বলতে লাগলো, এটা কি জানেন মিস মাহিরা শেহরিস শেখ, আপনার ডিএনএ টেস্টের রেজাল্ট, যেখানে স্পষ্ট আপনার ডিএনএর সাথে আমার স্ত্রী শ্বেতা মুবাসিরার ডিএনএ 99.99% ম্যাচ হয়ে গেছে। ব্যাপারটা ভীষণ কাকতালীয় না? এই সে কথা শুনে সেটা প্রচণ্ড বিস্ময় হতভম্বর হয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এমন অনুভূতি হতে লাগলো। সে কি বলবে না বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এসে সামনে সম্পূর্ণ ধরা পড়ে গিয়েছে সে, অথচ সে ধরা দিতে চায় না। অন্তত নিজের প্রতিশোধ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তো একদমই না। তাই সমস্ত প্রমাণ নিজের চোখের সামনে থাকা সত্ত্বেও শ্রেতা বিরোধিতা করে দৃঢ় কণ্ঠে বলে উঠল, আপনি আমায় এতদিন যাবৎ স্টক করেছিলেন, আর তারপর এসব ফালতু টেস্টের রেজাল্ট আমার সামনে এনেছেন। আপনি মিথ্যে বলছেন মিস্টার খান। এটা আমার ডিএনএ টেস্টের রেজাল্ট হতেই পারে না। হতে পারে আপনি নিজের কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আমার বিরুদ্ধে এসব মিথ্যে নাটক সাজাচ্ছেন। তবে শুনে রাখুন, আপনি যা বলছেন সেসব কিছুই সত্যি নয়। আমি আপনার স্ত্রী শ্রেতা মুবাসিরা নই, আমি মাহিরা শেহরি শেখ। শেষ কথাটা বেয়ে চিৎকার করেই বলল শ্রেতা। শ্রেতার মুখে নিজের পরিচয় সম্পর্কে এমন মিথ্যা কথা শুনে মুহূর্তে এরিসের মাথায় রক্ত উঠে গেল। তার শান্ত ও নির্লিপ্ত চেহারা মুহূর্তেই ব্যবধানে ভীষণ প্রধিনত হয়ে উঠল। তার এডিকশন তাকে অস্বীকার করেছে, নিজের পরিচয় অস্বীকার করেছে। এসব ভাবতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে। মূলত সে তাকে অজ্ঞান অবস্থায় এরিস তার নিজের কাছে নিয়ে আসার পর তার বিলাস সিম্পল চুল এবং শরীরের আরও কিছু উপাদান দিয়ে ডিএনএ টেস্ট করায়। প্রেগনেন্ট অবস্থায় কোনো একটা কারণে সে তার ডিএনএ টেস্ট করিয়েছিল। সেটার সাথে বর্তমান মাহিরা শেখের ডিএনএ পুরোপুরিভাবে ম্যাচ হয়ে গিয়েছে। অবশ্যই শতভাগ নিশ্চিত ছিল যে এটাই তার এডিকশন। তবু সেটার সামনে প্রমাণ দেখানোর জন্য সে মূলত ডিএনএ টেস্ট করিয়েছিল। এই জন্য গোটা একটা দিন সে তাকে অজ্ঞান অবস্থায় নিজের কাছে রেখে দিয়েছিল। সে তার মিথ্যা
আরব শুনে অন্তত দ্রুত কদমে তার দিকে এগিয়ে গিয়ে সে তার গলা শক্ত করে চেপে ধরল এরিস। মুহূর্তে সে তার যন্ত্রণায় কুঁকিয়ে উঠল। সে সাথে এরিসের ভয়ানক রক্তবরণ চোখ দুটো দেখে নিজের চোখ চূড়া খিচে বন্ধ করে নিল। সে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও হাত পায়ের শক্ত বাঁধানো এরিস তাকে একইভাবে চেপে ধরে সে কিছু করতে পারল না। এরিস সে তার গলা সেভাবেই চেপে ধরে তাতে দাঁত চেপে অন্তত রুদ্ধ ছড়ে বলতে লাগলো, আমায় অস্বীকার করার সাহস তুমি পেলে কি করে অ্যাডিকশন? কি করে অস্বীকার করতে পারছো তোমার পরিচয়? আর সবচেয়ে বড় কথা, তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইছো। জানো না এর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে? সে তার শ্বাস প্রশ্বাস নিতে না পারায় ঘন ঘন কাশতে লাগলো। এরিসের হঠাৎ করে হুঁশ ফিরে এলো যে সে এতক্ষণ যাবৎ কী করেছে। মুহূর্তে হতবিম্বল হয়ে গিয়ে সে তার গলা ছেড়ে দিল। সে তার ছাড়া পেয়ে তখনও সেইভাবে কেসে যাচ্ছে। এরিস বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস এনে সে তার মুখের সামনে ধরে তাকে পানি পান করিয়ে দিল। সে তা ঢক ঢক করে পানি পান করে কিছুক্ষণ যাবৎ হাঁপাতে লাগলো। এরিস বেকুল চিত্তে তার দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখে মুখে অজস্র চুম্ব একে দিয়ে উম্মতের নেই বলতে লাগলো, কেন সব কিছু অস্বীকার করছো অ্যাডিকশন? কেন আমার থেকে দূরে সরে যেতে চাইছো? তুমি জানো না সব কিছু মেনে নিতে পারলেও তোমার দূরের চলে যাওয়া আমি কিছুতেই মেনে নিতে পারি না। তারপর একটু থেমে এরিস সে তার পেটের দিকে তাকিয়ে তাকে আলতো হাত বুলিয়ে বেশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে হারিয়ে গিয়েছিলে অ্যাডিকশন? আর আমাদের সন্তানই বা কোথায়? সবটা আমায় খুলে বলো প্লিজ। শ্বেতা শান্ত দৃষ্টিতে এরিসের পর্যবেক্ষণ করতে লাগলো। তার চেহারায় অস্থির উত্তেজনা ও উন্মাদনা তাকে ভিতরে ভিতরে ক্রমশ নরম করে তুলতে লাগলো। কিন্তু এই মুহূর্তে নিজের পরিচয় দেওয়া তো তার পক্ষে সম্ভব নয়। তার ধারণায় সবটা জানতে পারলে এরিস তাকে নীলিমার প্রতি প্রতিশোধ নিতে দেবে না। নীলিমার ওপর এরি স্বয়ং প্রতিশোধ নেবে, কিন্তু সেটা চায় না। যেভাবে সেই রাতে একাকীভাবে সে সবটা হারিয়েছে, সেভাবে সে নিজের সন্তান হারিয়েছিল। সম্পূর্ণ প্রতিশোধ একা হাতে নিতে চায়। শ্বেতা একটা দীর্ঘশ্বাস ফেলে খানিকটা ক্লান্ত স্বরে বলল, আপনি কি বলছেন? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আপনার ওয়াইফের সাথে আপনি হয়তো আমায় গুলিয়ে ফেলছেন। আপনি যাকে খুঁজেছেন আমি সে নই। দয়া করে তাকে খুঁজে বের করুন আর আমাকে এখান থেকে মুক্তি দিন। শ্বেতার কথা শুনে এরিসের রাগ আরও সপ্তমে উঠে যায়। শ্বেতা চুলের মুঠি শক্ত করে চেপে ধরে তার ঠোঁট জোড়া নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। শ্বেতা অস্পষ্ট আওয়াজ করতে থাকলেও এরিস তাতে কোনো পরোয়া করল না। সেটা যত ছটপট করতে থাকে এরিসের ঠোঁটের ছোঁয়া ততটাই গভীর হতে থাকে। খুবই পার্সোনেটলি সে তার অর্ধ দুটি গভীর চুম্বনের সিক্ত করে দেয়। এরিসের তীব্র আক্রোশে সেই চুম্বন এক সময় এতটাই গভীরে পৌঁছায় যে সে তার কোমল ঠোঁট জোড়া ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে যায়। এরিসে তার রক্তের স্বাদ আস্বাদন করে এক সময় থেমে যায়। সে তার দু চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ে। এরিস তবু সেদিকে পরোয়া করে না। সেটা চুলের মুঠি শক্ত করে ধরে সে চোয়াল শক্ত করে তাতে দাঁত পিষে বলতে থাকে, যতদিন না পর্যন্ত স্বীকার করছো তুমি আমার অ্যাডিকশন, ততদিন পর্যন্ত ঠিক এভাবেই আমার কাছে বন্দি থাকবে তুমি। তোমায় চাইলেও আমার কাছে থাকতে হবে, না চাইলেও থাকতে হবে। তুমি আমার ছেলে, আমার রাজ্য, আর অনন্তকাল আমারই থাকবে। এই নিয়মের ব্যতিক্রম ঘটাতে গেলে আমি তোমাকেও ছাড়বো না, মাই ফাকিং অ্যাডিকশন। কথাগুলো বলে সে তাকে বিছনায় ছুঁড়ে ফেলে দিয়ে গট গট করে বেলকনিতে চলে যায় এরিস। সে তা অশ্রুসিদ্ধ নয়নে সেদিকে তাকিয়ে থাকে। তারপর মনে মনে বলতে থাকে, আমায় ক্ষমা করো অ্যারিস। তোমায় সত্যিটা এই মুহূর্তে বলতে পারবো না আমি। তোমাকে বলার উপযুক্ত সময় এখনো যে আসেনি। যতক্ষণ না পর্যন্ত আমি নিশ্চিত করতে পারবো তোমার আর আমার ভবিষ্যতের জীবন মসৃণ এবং কণ্টকবিহীন হবে, কেউ আমাদের সুখের পথে আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না, আমরা আর কখনো আলাদা হব না, ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করতে পারবো না। তবে এটুকু জেনে রাখো, এই শ্বেতা
আর জীবন তোমাকেই ভালোবেসে এসেছে, এখনো বাসে আর ভবিষ্যতেও ভালোবেসে যাবে, সেটা তোমাকে পেলেও অথবা কখনো না পেলেও। ব্যালকনিতে অ্যালকোহলের গ্লাস হাতে নিয়ে ইটেজু ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে এরিস। তার মনটা এই মুহূর্তে ভীষণ উদাস হয়ে রয়েছে, সেই সাথে একটা ফাঁকা ফাঁকা ভাব বিরাজ করছে হৃদয় জুড়ে। হাজারো প্রশ্নের উত্তর জানার জন্য তার মস্তিষ্কের মধ্যে আকুলি বিকুলি করছে, অথচ যে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে সেই সব কিছু বলতেই নারাজ। সব কিছু রীতিমতো অস্বীকার করছে সে। প্রিয়তমাকে নিজের এতটা কাছে পেয়েও তার এইরকম দূরত্ব বাড়িয়ে দেওয়া এবং সব কিছু অস্বীকার করা এরিসের ক্রোধকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। রাত তখন প্রায় 1:30 বাজে। কয়েকটা অ্যালকোহলের বোতল খালি করে এরিস ব্যালকনির থেকে রুমে প্রবেশ করলো। চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করতে যাওয়ার সাথেই প্রথমে তার দৃষ্টি গেল বেডে অবস্থান করা শ্রেতার পানে। এখনও হাত বাঁধা অবস্থায় বিছানায় হেলে পড়ে রয়েছে শ্রেতা। ঘুমন্ত অবস্থায় তার মাথাটা এদিকে কাত করে রয়েছে, কিছু চুল মুখে এসে আশ্রয় পড়েছে। এই মুহূর্তে খুবই নিষ্পাপ আর মায়াবী লাগছে শ্রেতার সুন্দর মুখশ্রী। এরই সম্মোহিত দৃষ্টিতে ধীর পায়ে এগিয়ে গেল শ্রেতার পানে। তারপর বিছনার কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ে তার গভীর অনিসারো দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো সে তার মুখে পড়ে থাকা চুলগুলো কানে দুপাশে আলতো করে গুঁজে দিল। তারপর তার সম্পূর্ণ চেহারা পর্যবেক্ষণ করতে করতে তার দৃষ্টি গিয়ে ঠেকলো সেটার ঠোঁটের নিকট। ঠোঁট অনেকক্ষণ অংশ কেটে গিয়ে যেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে, এরিসের বুকে হঠাৎ কেমন যেন একটা চিনচিনে ব্যথা অনুভূত হলো। দুটো স্টারিং টেবিলের কাছে গিয়ে সেটার ড্রয়ার থেকে একটা মলম বের করে নিয়ে এসে পুনরায় সেই জায়গায় হাঁটু ভেঙে বসলো এরিস। তারপর মলমের কিছু অংশ হাতে নিয়ে আলতো করে সেটা ঠোঁটে কাটা অংশে লাগিয়ে দিতে লাগলো সে। ঘুমের মাঝে কিছুটা যন্ত্রণায় শ্রেতা মুখটা হালকা কুঁচকে নিল। এরিস সচেতন হয়ে এগিয়ে দ্রুত মলম দেওয়া সম্পূর্ণ করে হাত সরিয়ে নিল। তারপর শ্রেতার গলার দিকে চোখ যেতেই সে দেখলো সেখানটায় তার হাত আর আঙ্গুলগুলোর স্পর্শে লালচে বরণ ধারণ করেছে। আবারও এরিসের বুকটা কেমন থক করে উঠল। আলতো ও গভীর ছোঁয়ায় গলার অংশটায় অনেকক্ষণ যাবৎ হাত বুলিয়ে দিল এরিস। এরপর অতি সতর্পণে সে তার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তাকে বেডের এক পাশে সুন্দর করে শুইয়ে দিল এরিস। তারপর তার কি হলো কে জানে, সে তাকে গভীরভাবে পেতে ইচ্ছা হলো তার। তো এই পরক্ষণেই কিছুক্ষণের আগের ঘটনা মনে পড়তে নিজেকে সামনে নিল সে। মুহূর্তে মনে যে চেপে বসলো তার, সে তার মুখ থেকে সম্পূর্ণ সত্যি কথা বের করতে তাকে যা যা করার প্রয়োজন হবে সে তাই করবে। আর সে তাকে কখনো ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপর হঠাৎ হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে ড্রেসিং রুমে গিয়ে চেঞ্জ করে আসলো এরিস। এই মুহূর্তে তার পরনে একটি হোয়াইট কালার ওভার সাইজ টি শার্ট এবং একটি 3/4 জিন্স প্যান্ট। দূর থেকে সেটার পানে এতক্ষণ অপলক দৃষ্টিতে তাকে রইল সে। তারপর দ্রুত বিছনায় উঠে গিয়ে তাকে আষ্টে বৃষ্টি নিচের সাথে জড়িয়ে ধরল। গভীর ঘুমে থেকেও সে তা এরিসের থেকে দূরে যেতে চাইলে সে আরও শক্ত করে চাপটে ধরলো তাকে। সে তাকে সম্পূর্ণ নিজের সাথে মিশিয়ে নিয়ে এরিস তার গায়ের ঘ্রাণ আর স্পর্শ তীব্রভাবে অনুভব করতে থাকে। এরপর সে বিড়বিড় করে বলতে থাকে, তুমি কি ভেবেছো অ্যাডিকশন? তুমি নিজে মুখে সবটা স্বীকার না করলে আমি দূরত্ব বাড়িয়ে দিব? তোমাকে ছুতে আসবো না, নিজের কাছে টেনে নিব না, 1000 বার নিব, 1,00,000 বার নিব, কোটি বার নিব। তুমি যত দূরে যেতে চাইবে আমি ঠিক ততই তোমাকে আরও দ্বিগুণভাবে কাছে টেনে নিব। আমাকে যদি তুমি সাধু পুরুষ ভেবে থাকো তাহলে সেটা একদমই তোমার ভুল ধারণা হবে। আমি তোমার ডেঞ্জারাস ভিলেন লাভার, যে কিনা পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে তোমাকে ছাড়তে রাজি নয়। মাইন্ড ইট, ইউ আর অনলি মাইন অ্যাডিকশন। আগেই বলেছিলাম এরিসে তার ভালোবাসার পথ সমান্তরাল না। এবার ওদের তেরা বেঁকা ভালোবাসার কাহিনী কোন পর্যায়ে গড়ায় দেখা যাক। যাই হোক, তোমরা মন্তব্য করে জানিও তোমাদের প্রিয় জুটি কোনটা। ধন্যবাদ সবাইকে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আইসিইউ কেবিনের বদ্ধ পরিবেশে দম আটকে আছে নাদিয়া খানের।
চারিদিকে নিস্তব্ধ নীরবতা। অসংখ্য মেডিকেল স্টুডেন্টের মধ্যে সাদা বেড়ে নিথর হয়ে শুয়ে রয়েছে তার একমাত্র আদরের মেয়ে নীলিমা। বর্তমানে তার সারা শরীরে বিধ্বস্ত অবস্থা রয়েছে। হাতে মুখে ও শরীরে অক্সিজেন মাস্ক, ক্যানালু, ব্যান্ডেজ এবং মেডিকেল ইলেকট্রোড লাগানো। এতে তার হার্টের গতিবিধি একটানা মনিটরে প্রদর্শিত হচ্ছে। মনিটরের বিপ বিপ শব্দ ব্যতীত সম্পূর্ণ কেবিন জুড়ে আর কোনো শব্দের উপস্থিতি নেই। নাদিরা খান অশ্রুসদ নয়নে মেয়ের দিকে তাকিয়ে থেকে তার মাথায় আলতো হাত বুলিয়ে দেন। কিছুক্ষণ পর একজন নার্স এসে জানায় তার এখানে অবস্থানের সময়সীমা অতিক্রম হয়ে গেছে। নাদিরা খান মেয়েকে এক পলক দেখে নিয়ে চোখের পানি মুছে হন হন করে দ্রুত রুম থেকে বেরিয়ে যান। বাহিরে মাশরাফ খান এতক্ষণ যাবৎ তার জন্য অপেক্ষা করছিলেন। দিনে 1-2 বার যে কোনো একজন আত্মীয়কে আইসিইউর কেবিনে মাত্র 5 মিনিটের জন্য দেখতে পাঠানো হয় এবং সেখানে কোনো শব্দ করা যাবে না। মাশরাফ খান নাদিরা খানকে সান্ত্বনা দিতে গেলেই তিনি ঝটকা মেরে তার হাত সরিয়ে দেন। স্বামীর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে তিনি শক্ত কণ্ঠে বললেন, আমার মেয়ের এই অবস্থা আর আমরা এভাবে হাত পা গুটিয়ে বসে আছি? যে বা যারা আমার মেয়ের এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের কাউকেই ছাড়বো না। মাশরাফ খান শান্ত হয়ে বললেন, এখন উত্তেজিত হওয়ার সময় নয় নাদিরা। এ মুহূর্ত আমরা একটি প্রতিকূল সময় পার করছি। আমাদের বিজনেসের প্রপার্টির সব কিছু হাতছাড়া হয়ে গেছে। আবার আমাদের মেয়েও এই করুণ অবস্থা। এ মুহূর্তে পিছনের পরিস্থিতি ঘাটতে গেলে এতে বিপরীত হতে পারে। আমাদের জন্য আরও ভয়ঙ্কর কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই বলে আমি আমার মেয়ের এমন অবস্থার জন্য যে দায়ী তাকে এত সহজে ছেড়ে দিব? ছেড়ে দেব সেটা তো বলছি না, তবে এই মুহূর্তে কোনো প্রমাণও তো আমাদের হাতে নেই। নীলিমা সেই রাত্রে একটা ভুল কাজ করে ফেলেছে। ওই সময়টা গার্ড ছাড়া একাকী বের হওয়া তার একদম উচিত হয়নি। শত্রু তার আশপাশে অবস্থান করছিল এবং সুযোগ বুঝে তাকে ঘায়েল করে ফেলেছে। তো এখন তুমি আমায় কি করতে বলছো? আপাতত নীলিমাকে নিয়ে আমাদের দেশ ছাড়তে হবে। ডক্টর বলেছেন ওর প্রপার ট্রিটমেন্টের জন্য অ্যাব্রিড নিয়ে যেতে হবে। আপাতত ওকে নিয়ে কানাডা চলে যাই। পরে ও সুস্থ হলে সুযোগ বুঝে ওর কাছ থেকে সবটা জেনে নিয়ে দেশে ফিরে এসে প্রতিশোধ নেওয়া যাবে। সে পর্যন্ত আমাদের আত্মগোপন থেকে শান্ত থাকতে হবে। মাশরাফ খান কথাগুলো বেশ যৌক্তিক মনে হলো নাদিরা খানের। সত্যি এই মুহূর্তে তার মাথা গরম করলে চলবে না। মাশরাফ খানের কথায় দ্রুত মাথা নাড়িয়ে সম্মতি জানালেন তিনি। মাশরাফ খান এতে তির্যক হাসলেন। হোয়াট রাবিশ! আমার মেয়েটা গত 24 ঘন্টা যাবৎ নিখোঁজ, আর তোমরা ওর কোনো খোঁজ লাগাতে পারোনি? তোমাদেরকে এত টাকা দিয়ে কিনে ওর আশেপাশে থাকতে দিয়েছিলাম কেন? ওর অর্ডার মানার জন্য আর ওকে প্রোটেক্ট করার জন্য। অথচ তোমরা কি করলে? ওকে ছেড়ে চলে আসলে। আর এই মুহূর্তে ও কোথায় আছে, কি করছে, কিছুই জানতে পারো না। ব্লাডিরা ইডিয়েট! মিসেস সামিরাত তীরের ন্যায় বলা একের পর এক রাগান্বিত কথাগুলো হজম করে নিল সামনে উপস্থিত গার্ডগুলো। 12 জন কালো পোশাকের অস্ত্রধারী গার্ডরা তীব্র ভয়ে, অনুশোচনা ও লজ্জায় মাথা তুলে মিসেস সামিরার দিকে তাকাতে পারছে না। তার পাশে মিস্টার লথি পায়ের উপর পা তুলে গম্ভীর মুখভঙ্গি করে সোফায় বসে আছেন। তারও দৃষ্টি তীরের ন্যায় গার্ডের দিকে নিপাতিত। একজন গার্ড সাহস করে বলে উঠল, সরি ম্যাম, আসলে মাহিরা ম্যাম আমাদেরকে সে রাতেই চলে যেতে বলেছিলেন। তিনি বলেছিলেন আমরা যেন তার ত্রিসীমানার মধ্যে না থাকি। তার আদেশ পালন করতেই আমরা। জাস্ট স্টপ ইউর মাউথ লঞ্চেস! মিসেস সামিরা তীব্র রামধমকে কেঁপে উঠল উপস্থিতি সকল গার্ড। মিসেস সামিরা রাগে কাঁপতে কাঁপতে আবারও বলেন, এতগুলো বছর পর আমার মেয়েটা আমাদের কাছে ফিরে এসেছে, আর তোমরা তোমাদের দায়িত্বের প্রতি এত অবহেলা দেখিয়েছো। ও বলল আর তোমরা ওর থেকে দূরে চলে আসলে। তোমাদের বুদ্ধি কি হাঁটুর নিচে থাকে? কমন সেন্স নেই? এখন যদি এই মুহূর্তে ও কোনো বিপদে পড়ে গিয়ে থাকে, ওর যদি সামান্য কিছু হয়ে, আই সয়ার আমি তোমাদের একটাকেও জীবিত ছাড়ব না, বলে দিলাম। গার্ডগুলো ভয়ে রীতিমতো কাঁপতে লাগলো। মিস্টার লতিফ এবার মুখ খুলেন। শান্ত ও গম্ভীর স্বরে নিজের সহধর্মিনীর উদ্দেশ্যে বলেন, সামিরা, একটু শান্ত হও প্লিজ। এই মুহূর্তে এত হাইপার হলে চলবে না।
যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এবার মাহিরাকে কিভাবে খুঁজে বের করা যাবে সেই ব্যবস্থা করতে হবে। পুলিশ কমপ্লেন তো অলরেডি করেই ফেলেছি, পুলিশ তার কাজ করে যাচ্ছে, করুক। আমি আমার সমস্ত গার্ডদের সমস্ত ঢাকা এবং এর আশেপাশের এলাকা ছড়িয়ে দিচ্ছি। খুব শীঘ্রই আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসবে। মিসেস সামিরার ক্রুদ্ধ চেহারা এবার অশ্রুসিদ্ধ হয়ে উঠল। মাহিরাকে হারানোর পর থেকে তিনি মনের দিক থেকে একদম ভেঙে পড়েছেন। শ্বেতাকে মাহিরা রূপে পাওয়ার পর তিনি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। এই মেয়েকে হারালে তিনি কিছুতেই সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন না, তাই যে করে হোক শ্বেতাকে তার কাছে চাই। মিস্টার লতিফ এবার উঠে গিয়ে মিসেস সামিরাকে বুকে জড়িয়ে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। মিসেস সামিরা স্বামীর বুকে অবিরত অশ্রুপাত করতে লাগলেন। মিস্টার লতিফ বিড়বিড় করে বলতে লাগলো, কেঁদো না সামিরা, সব ঠিক হয়ে যাবে। মিসেস সামিরা অস্পষ্ট স্বরেই বললেন। ঘুম থেকে জেগে উঠতেই নিজেকে শক্ত কোনো আবরণের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে অনুভব করলো শ্বেতা। তার মাথাটা কঠিন অথচ প্রশান্তিময় একটি বক্ষপটে ঠেকে আছে, সেটা স্পর্শ বুঝতে পারলো সে। তবে শ্বেতা এখনো পুরোপুরি চোখ খোলেনি। এই মুহূর্তে তার নাকে ভেসে আসছে অতি পরিচিত কারো গায়ের সুঘ্রাণ, যা তার নাকরদ্ধ ভেদ করে একদম বুকের গভীর পর্যন্ত চলে এসেছে। মুহূর্তে চেহারা একদম শিথিল হয়ে গেল তার। বেশ কিছুক্ষণ পর গতকাল রাতের সম্পূর্ণ ঘটনা মনে পড়তেই চট করে চোখ তুলে তাকালো শ্বেতা। তাতে তার চোখের সামনে দৃশ্যমান হলো একটি শক্তপোক্ত চওড়া ফর্সা বুক। সুষম কঠিন বক্ষপটটা ঢেউ খেলানো আকৃতিতে অসংখ্য ভাঁজে অবিভক্ত হয়ে আছে। নিঃশ্বাসের তালে তাল ক্রমশ সেই বুক ওঠেনামা করছে। শ্বেতা ধীরে ধীরে উপরের দিকে চোখ তুলে দেখল। মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠল এরিসের ঘুমান্ত অথচ মায়াবী মুখখানি। ঘুমান্ত অবস্থায় তাকে ভীষণ নিষ্পরক মনে হচ্ছে। ঘন কালো রেশমি চুলগুলো সম্পূর্ণ কপাল এবং ঘাড়ের বিভিন্ন অংশে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে। এরিসের ঘন ভুরুজোড়ার মাঝে দুটি ডাগর নিমিলিত অক্ষিপর। তার মাঝখানে নিচের দিকে সরু লম্বা অথচ সৌষ্ঠব ঘাড়ে না, তার আরেকটা নিচে লালচে বাদামি ঠোঁট জোড়া। দুই গাল ও থুতনি জুড়ে বিরাজ করছে ট্রিম করে রাখা আকর্ষণীয় চাপধারী। আর একটু নিচে দৃশ্যমান হলো পুরুষালী অস্তিত্বের সুদৃঢ় কণ্ঠমণি। দুটি ফুলে কেঁপে ওঠা পুরুষালী পেশি বহুল হাত শ্বেতাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। শ্বেতা আজ বহুদিন পর এরিসকে খুঁটিয়ে অতি সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করল। তার প্রতিটি শারীরিক অঙ্গ তাকে প্রবলভাবে আকর্ষিত করছে। গলা শুকিয়ে আছে তার। ক্রমশ কয়েকটা শুকনো ঢোক গেল সে। এক সময় হাঁসফাঁস করতে করতে এরিসের শক্ত বাহুবন্ধন থেকে মুক্ত হতে চেষ্টা করলো সে। শ্বেতার নড়াচড়া টের পেতেই এরিসের ঘুম হালকা হয়ে এলো। এরিস ধীরে ধীরে চোখ খুলে শ্বেতার দিকে তাকাতেই মুহূর্তে স্থির হয়ে গেল সে এরিসের শান্ত অথচ গম্ভীর নির্লিপ্ত চাহনি তার দিকে স্থির হয়ে আছে। মুহূর্তে এরিসের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিরচেনা সেই বাঁকা হাসি। শ্বেতাকে নিজের আরও খানিকটা কাছে টেনে নিয়ে এরিস তার কানের কাছে মুখ নিয়ে তাতে আলতো করে জিভ ছোয়ালো। তারপর বিড়বিড় করে হাঁকছি টেনেই বলল, এভাবে আমায় এত মনোযোগ দিয়ে কি দেখছিলে ডিকশন? খেয়ে ফেলতে চেয়েছিলে নাকি? শ্বেতা কয়েকটা শক্ত ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করেই বলল, মোটেও এমন কিছু করছিলাম না আমি। আর আপনাকে আমি খেয়ে ফেলতে যাব কেন শুনি? আপনি কি কোনো খাবার নাকি? এরিস ঠোঁটের কোণে হাসি বজায় রেখে একই কণ্ঠে বলল, যেভাবে দেখছিলে মনে তো হচ্ছিল খেয়ে ফেলবে। শ্বেতা অবাক হয়ে এরিসের পানে তাকিয়ে রইল। তারপর বলল, তার মানে কি আপনি এতক্ষণ জেগেছিলেন? জেগে আমার উপর নজর রাখছিলেন? এরিস শ্বেতাকে একদম শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর হাঁকছি ডিপ ভয়েসে বলে উঠল, তোমার উপর নজর রাখতে আমায় জেগে থাকতে হয় না ডিকশন। কারণ ঘুমাতে গেলেও নিদ্রায় স্বপ্নচারিণী হয়ে তুমি স্বপ্নে বিচরণ করো, আর তন্দ্রায় থাকলে কল্পনা বিলাসিনী হয়ে আমার কল্পনায় হানা দাও। তাই তোমার উপর আমার নজর রাখার কোনো প্রশ্নই ওঠে না। তুমি অল টাইম আমার নজরের সামনেই থাকো। শ্বেতা এক ধ্যানে এরিসের কথাগুলো শুনে যাচ্ছিল। সেই সাথে তার তলপেটে যেন অসংখ্য প্রজাপতির দল ডানা মেলে উড়ে বেড়াচ্ছিল। অদ্ভুত ভালো লাগায় হৃদয়টা ক্রমশ শীতল হয়ে যাচ্ছিল।
তবে পরক্ষণে এরিসের কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো শ্বেতা। তারপর বলল, আমি কিন্তু গতকাল রাতের কথা কিছুই ভুলিনি মিস্টার খান। আপনি আমায় এভাবে আটকে রেখে একদমই ঠিক করছেন না। এতক্ষণ নিশ্চয়ই আমার বাবা মা আমার খোঁজ লাগিয়ে দিয়েছে, তাই বড় কোনো গণ্ডগোল হওয়ার আগে আমি আপনার কাছ থেকে মিনতি করছি, প্লিজ আমায় ছেড়ে দিন। মুহূর্তে এরিসের মুখভঙ্গি সম্পূর্ণ পাল্টে গেল। কমল শান্ত চেহারা মুহূর্তে ধারণ করলো এক তীব্র কঠিন ও শীতল রূপ। সে তার দুই গাল শক্ত করে চেপে ধরে এরিস তেজস্বরী কণ্ঠেই বলতে লাগলো, সকাল সকাল ভালো মুডে থাকতে চাইছি, থাকতে দাও অ্যাডিকশন। আমি চাচ্ছি না এই মুহূর্তে আমার ভয়ঙ্করতম রূপটা তোমার সামনে প্রদর্শিত করতে। আমাকে তোমার প্রতি সফটলি বিহেভ করতে দাও প্লিজ। আর যদি না দাও তাহলে জোর করে স্বামীগত অধিকার ফলাতে আমি কিন্তু একটুও সময় নেব না, বলে দিচ্ছি। তখন আমার কাছ থেকে মুক্তি পাওয়ার কথা বলা তো দূর, এক পাও এই বিছানা থেকে উঠিয়ে নড়তে পারবে না, বলে দিচ্ছি। এরিসের কথাগুলো শুনে শ্রেতা ফেল করে তার দিকে তাকিয়ে রইল। সেই সাথে একটা তীব্র লজ্জার আভা তার সারা শরীরময় ছড়িয়ে পড়ল। সে যতই নিজেকে শান্ত করতে পারুক না কেন, এই একটি মাত্র মানুষের সামনে সে কিছুতেই নিজেকে শক্ত করে রাখতে পারে না। এই জন্য মনে মনে চিন্তিত হয়ে বেশ ঘাবড়ে গেল শ্রেতা। তবে বাহিরে আচরণে সেটা প্রকাশ করলো না, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখতে চেষ্টা করলো সে। শ্রেতাকে এভাবে শান্ত থাকতে দেখে কিছুক্ষণের মাঝে এরিসের মুখভঙ্গি আবারও পাল্টে গেল। মুহূর্তে তার চেহারায় ধরা দিল আগের সেই উজ্জ্বল ও কমলতা। তারপর সে তার কপালে দু চোখের পাতার নাক, দুই গাল, ঠোঁট এবং সর্বশেষে তার গ্রীবায় কয়েকটা আলতো চুমুন বসিয়ে দিল। তারপর সে তার কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলল, ইটস কোল্ড মর্নিং কিস সুইটহার্ট। তোমার জামাইটা এত রোমান্টিক, অথচ নিজেকে দেখো দিনে দিনে কেমন আনরোমান্টিক পর্বত হয়ে যাচ্ছ তুমি। বলে এরিস উঠে বসে। একটানে শ্রেতাকে উঠে বসিয়ে তাকে টেনে নিয়ে নিজের উরুর উপরে বসালো। শ্রেতা হতবিম্বল হয়ে তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল। তাকে কি কিছুক্ষণ আগে আনরোমান্টিক পর্বত বলা হলো? আসলে কি সে তাই? মনে মনে এই জন্য একটা ক্ষুদ্রার্ত কাজ করলো শ্রেতার মনে, সেও একদিন অতি রোমান্টিক হয়ে দেখিয়ে দিবে। এরিস শ্রেতাকে আরও কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে রেখে চোখ জোড়া বন্ধ করে রইল। তারপরে একসময় ধীর পদক্ষেপে বেড থেকে উঠে পড়ল এরিস। তারপর সে তার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে গলায় তোয়ালে জড়িয়ে নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। এরিস চলে যেতে শ্রেতা বসে বসে তার কথা ভাবতে লাগলো। তারপর সম্পূর্ণ রুমটা পর্যবেক্ষণ করতে লাগলো। সম্পূর্ণ শুভ্র রঙে আচ্ছাদিত হয়ে রয়েছে রুমটা। চারিদিকে শোভিত হয়ে আছে শৌখিক ও নান্দনিক আসবাবপত্র। রুমের বাম পাশে বড় একটা ব্যালকনি। এই রুমটা মোটেও এরিসের ইটালির প্যালেসের মতো ভয়ঙ্কর কিংবা গম্ভীর নয়। রুমের ভেতর এবং চারপাশটা দেখলেই একটা প্রশান্তি বিরাজ করে মনে। সেটা বেড থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেল ব্যালকনির নিকট। বেশ বড় প্যারিসের একটা ব্যালকনি এটা, যেখানে প্রবেশ করতে সে দেখতে পেল অজস্র ফুল ফলের গাছ, বিশেষ করে অর্কিডের চারাগুলো বেশি। সে তো অবাক হয়ে সবগুলো গাছ দেখতে লাগলো। ইটালিতে থাকা অবস্থায় এরিসের প্লাসে তাদের রুমের ব্যালকনিতে সে যে ফুল ফলের গাছগুলো লাগিয়েছিল, এখানেও ঠিক সেই গাছগুলো বিদ্যমান। একই প্রজাতির গাছ, একই সেই সবের সংখ্যা। এরিস তার শখে জিনিসটা সম্পর্কে ততটা সূক্ষ্মভাবে কিভাবে মনে রেখেছে, এটা ভাবতেই সে তার শিহরিত হয়ে উঠল। তাছাড়া এরিস তো কখনো ফুল পছন্দই করতো না। তবে কি সে তার পছন্দের জন্যই এমনটা করেছে সে? হয়তো। তারপরেও মুহূর্তে সে তার বাহিরের পানে তাকিয়ে দেখতে পেল একটা বিশাল বড় সবুজ উদ্যান। উদ্যানের মাঝখানে একটি ফেরি স্টেজের অবস্থান। তার হাতে জাদু ছড়িয়ে থাকা ফাউন্টেনের মতো অনর্গল পানি বেরোচ্ছে, সেগুলো ছড়িয়ে পড়ছে চারপাশে বাউন্ডারি দেওয়া নির্দিষ্ট সীমানার মধ্যে। এছাড়া বড় পরিসর উদ্যানটায় রয়েছে মাঝামাঝি সাইজের একটা সুইমিং পুল, তার পাশে একটা বড় টি টেবিল, তার আশেপাশে কিছু চেয়ার এবং অপর পাশে একটি বড়সড় ফুলের বাগান। সেটা বর্তমানে দোতলার অবস্থান করছে। বোঝাই যাচ্ছে এটি একটি ডুপ্লেক্স সেন্টিমের বাংলো বাড়ি, যেটার প্রতিটা অংশ খুব সুন্দরভাবে সাজানো গোছানো ও মনোমুগ্ধকর। হঠাৎ করে পেছন থেকে শীত
তোল দুটি হাত সে তার কোমর শক্তভাবে পেঁচিয়ে ধরল। ধীরে ধীরে সেগুলো পোশাকের ভেতরে ত্বক অব্দি স্পর্শ করলো। সেটা খানিকটা কেঁপে উঠলো, তবে মানুষটি স্পর্শ চিনতে তার একটু ব্যাগ পেতে হলো না। এরিস শ্রেতাকে সেইভাবে ধরে রেখে চোখজোড়া বন্ধ করে তার চুলো ঘাড়ে নাক মুখ বুঝে দিল। সেটা আনমনে নিজের চোখ দুটি বন্ধ করে নিল। পরক্ষণে এরিস নিজে থেকেই মুখ উঠিয়ে নিয়ে তার ঘাড়ে নিজের চিবুক ঠেকালো। তারপর বাহিরের দৃশ্য পর্যবেক্ষণ করতে করতে সে মেলাময় কণ্ঠেই বলল, এই বাংলো বাড়িটা তোমার প্রেগন্যান্সির নিউজ পাওয়ার পর থেকেই আমি বানানো স্টার্ট করেছিলাম। তুমি, আমি আর আমাদের লিটল বেবি একসাথে এই বাড়িতে থাকবো বলে। এরিসের শেষ কথাটা শুনে সেটা ভীষণভাবে কেঁপে উঠল। সন্তানের কথা মনে পড়তেই তার বুকটা কেমন যেন থক করে উঠল। মুহূর্তে মনের মাঝে ছড়িয়ে পড়লো এক চাক তীব্র বিষাদ। তবে তাতে দাঁত চেপে সবটা হজম করে নিল সে। এরিসে তার কাঁপুনি স্পর্শভাবে টের পেল। তবে এই মুহূর্তে সে তাকে কিছু জিজ্ঞাসা করলো না। সে উপযুক্ত সময় আসলে সে ঠিকই সবটা বের করে নিবে বলে মনে মনে ঠিক করলো। সেটা এরিসের দুই বাহু আলগোছে ছড়িয়ে নিয়ে রুমে প্রবেশ করলো। এরিসও তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে রুমে প্রবেশ করলো। সে তার এই মুহূর্তে নিজেকে আড়াল করে একাকী থাকার প্রয়োজন, তাই সে একটা কোল্ড শাওয়ার নেবে বলে ঠিক করলো। তবে কাপড় চোপড় কী পরবে সেটা এরিসকে জিজ্ঞাসা করতে গেলে তার চোখ গিয়ে ঠেকলো সদ্য শাওয়ার নেওয়া এরিসের উম্মত পিঠখানিতে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে বডি লোশন মাখিয়েছিল এরিস। তার উন্মুক্ত ফর্সা ও চওড়া পিঠে সে তাকে যতটুকু আকর্ষণে করেছিল তার থেকেও বেশি আহত করেছিল তার পিঠে থাকা অসংখ্য আঘাতের চিহ্ন দেখে। এরিসের পিঠময় অসংখ্য আঘাতের চিহ্নের মাঝে একটি চিহ্ন ছিল বুলেটের, যেটা সে তাকে বাঁচাতে গিয়ে এরিস পেয়েছিল। সকালে ঠিক তার বুকের ঠিক মাঝখানেও আরেকটা আঘাতের চিহ্ন খেয়াল করেছিল শ্বেতা। দীর্ঘদিন যাবৎ মাফিয়া জগতে থাকতে থাকতে এরিসের সুঠাম কোটিং অফ ফর্সে সমস্ত শরীরটা আঘাতে জর্জরিত হয়ে গেছে। সেগুলো চিহ্ন তার শরীরময় ছড়িয়ে আছে। এসব ভাবতে শ্বেতা কান্না আটকে ঠোঁট কামড়ে ধরল। শ্বেতা আর এরিস যদি কখনো একটা সুস্থ স্বাভাবিক জীবন পেতে চায় তাহলে এই মাফিয়া জগৎ এরিসকে যে ছাড়তেই হবে। তবে এরিস কি কখনো তা ছাড়বে? উত্তর জানা নেই শ্বেতার। এরিস ড্রেসিং টেবিলের মিররের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে তাকে বলল, আলমারির রাইট সাইডে তোমার প্রয়োজনীয় সব কাপড় চোপড় রাখা আছে, যেটা ইচ্ছে সেটা পরে নাও। সে তা অবাক হয়ে গেল। এই মুহূর্তে আর কিছুই বলল না। আলমিরা থেকে একটা ব্ল্যাক ট্রাউজার ও পিঙ্ক কালারের লং কুর্তি নিয়ে এসে ওয়াশরুমে চলে গেল। এ কি, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? নামান বলছি, প্লিজ। সে তা চিৎকার করে এরিসের উদ্দেশ্যে এক নাগারে কথাগুলো বলেই যাচ্ছে, কিন্তু এরিস তার কথা শুনলে তো সে তাকে নিজের দিকে ঘুরিয়ে কোলে উঠিয়ে নিয়ে তার দুপায়ে নিজের কোমরের পিছনের দিকে একত্রিতভাবে ঠেকে নিজের দুই হাত দিয়ে তার কোমর আঁকড়ে ধরে রেখেছে। সেটা না চাইতেও এরিসের গলা তার দুই বাহু দিয়ে আঁকড়ে ধরে রেখেছে। এরিস এভাবে সে তাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে কিচেনে চলে গেল। তারপর তাকে কিচেনের ক্যাবিনেটর উপর বসিয়ে দিয়ে তার মুখের কাছে মুখ নিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, কিস মি রাইট নাও এডিকশন। সেটা অবাক হয়ে প্রায় চিৎকার করে বলল, হোয়াট? এরিস বিরক্ত হয়ে পুরো কুচকে বলল, উফ, তুমি কি কানে শুনতে পাও না নাকি? আর এত জোরে জোরে চেঁচাও কেন? অল্পতেই আমার কান দুটো খেয়ে দিবে দেখছি। বলে নিজের দোকানে আঙ্গুল দিয়ে খসতে লাগলো এরিস। সেটা একটা শুকনো ঢোক গেলে নিজেকে ধাতস্থ করে বলল, কেন আপনাকে কিস করতে যাব আমি? এরিস একটা দীর্ঘশ্বাস ফেলে নির্লিপ্ত স্বরেই বলল, এরিস কখনো কাউকে কোনো কাজের জন্য রিজন দেখায় না, না সে কারো প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবুও তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফই বলে তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। নর্মালি হাজব্যান্ড হিসেবে আমায় কিস করতে তোমার কোনো কারণের প্রয়োজন পড়ার কথা নয়, বাট এই মুহূর্তে আমি তোমাকে নিজের হাতে স্পেশাল ডিশ রান্না করে খাওয়াবো। সো তার প্রতিদান হিসেবে তোমায় আমাকে কিস করতে হবে। শ্রেতা ইতস্তত করতে করতেই বলল, আমি পারবো না। মুহূর্তে এরিসের চেহারা আরো কঠিন হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে সে তার দিকে তাকিয়ে থেকে রুক্ষ স্বরে বলল,
তুমি কি চাও আমি গতকাল রাতের ঘটনা আবার রিপিট করি? গতকাল রাতের কথা মনে পড়তেই সে তার ঘাম ছুটে গেল। সে অসহায় চোখে এরিসের দিকে তাকালো, কিন্তু এতে এরিসের কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। সে শান্ত দৃষ্টিতে শ্বেতার পানে তাকিয়ে রয়েছে। অবশেষে শ্বেতা হার মেনে নিয়ে এরিসের ঠোঁট জোড়ার কাছে নিজের ঠোঁট জোড়া নিয়ে গিয়ে তার ঠোঁটে আলতো করে একটা চুমু এঁকে দিল। কিন্তু এরিস শ্বেতার এতটুকু স্পর্শে কেমন যেন উন্মাদনা ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। সে মুহূর্তে দ্রুত গতিতে সে তার ভেজা চুলগুলো মুঠো করে ধরে সেখানটায় মুখ ডুবিয়ে দিল। সে তার নরম তুলে ঘাড়ে একটা লাভ পিঠ বসিয়ে দিল। তারপর খুব দ্রুতভাবে তার ঠোঁট জোড়া চুম্বন করতে লাগলো। সে তার দুই হাত অবাধ্যভাবে চলতে লাগলো সে তার সর্বাঙ্গে। সমস্ত আবেগ জড়ো করে প্রিয়সীকে উষ্ণ আলিঙ্গন করতে লাগলো এরিস। সে তার নিঃশ্বাস ঘন হয়ে গিয়ে তার নিজেকে এই মুহূর্তে পাগল পাগল অনুভূত হতে লাগলো। এরিসের মাঝে এই মুহূর্তে সে ডুবে যেতে চাইল। পরক্ষণে কিছু একটা শব্দে থেমে গেল এরিস। শ্বেতাও ছাড়া পেয়ে কিছুটা হাঁপাতে লাগলো। তারপর দুজনের সামনে তাকাতে দেখতে পেল একটা সাদা টুকটুকে বিড়াল তাদের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রয়েছে। এরিস তাতে দাঁত পিষে বলল, এটা আবার কোথা থেকে এলো? যেখানে থেকেই আসুক, শালা আসার আর সময় পেলি না, দিলি তো আমার রোম্যান্সের 12টা বাজিয়ে। বলে এরিস বিড়ালটাকে তাড়াতে চাপে, তার আগে সেটা চটপট বলে উঠল, প্লিজ ওটাকে তাড়াবেন না, ওকে আমার কাছে দিন। তারপর এরিসকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সেটা নিজে ক্যাবিনেট থেকে নেমে বিড়ালটাকে কোলে তুলে নিল। তারপর খুবই আন্তরিকভাবে তাকে আদর করতে লাগলো। বিড়ালটাও সে তার উষ্ণ আলিঙ্গন পেয়ে তার বুকে মুখ ঘষতে লাগলো। এরিস এই দৃশ্যটা তির্যক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। পাশে থাকা কিচেনে নাইফটা হাতে নিয়ে সেটার হাতল মুঠো করে শক্ত করে চেপে ধরলো সে। এই বিড়ালটাকে তার এই মুহূর্তে খুব হিংসা হচ্ছে। সেটা তাকে এইভাবে আগলে নেই না, অথচ বিড়ালটাকে কি সুন্দর করে আগলে নিয়ে আদর করছে। সেটা এরিসের অবস্থা দেখে মুখ টিপে টিপে কিছুক্ষণ হাসলো। তারপর হাসি চেপে রেখে গলা খাকারি দিয়ে বলল, এই যে মিস্টার শেখ, আমার আর আমার কীর্তি শোনার জন্য সুন্দর করে খাবার বানাবেন কেমন? এই সেগে গিয়ে বিড়াল সহ শ্বেতাকে কোলে তুলে নিয়ে আবারও কিচেন ক্যাবিনেট বসিয়ে দিল। তারপর কিচেন অ্যাপ্রন পরে চপিং বোর্ডের নাইফ করে দক্ষ হাতের সবজি কাটতে কাটতে নির্লিপ্ত স্বরেই বলল, আমি যাই করি না কেন তুমি সব সময় আমার সামনে থাকবে। তোমায় আমি এখন একটা সেকেন্ডের জন্য দৃষ্টির আড়াল হতে দিতে চাই না। অ্যাডিকশন। এরিসের কথাগুলো সে তার মনে পুনরায় গাঢ় অনুভূতি জন্ম দিতে লাগলো। একদিকে সে এরিসের প্রতিটা সূক্ষ্ম কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে লাগলো। এই সেই মুহূর্তে ইটালিয়ার আলবা ট্রাফেল খাবারটি তৈরি করেছিল। এর চেয়ে এত সুন্দর রান্না করতে পারে সেটা সেটা ইতিপূর্বে ধারণাই ছিল না। রান্না করতে করতে বিন্দু বিন্দু ঘাম জন্মেছে এরিসের কপালে, মুখ ও গলা, ঘাড়ের আশেপাশ জুড়ে। কাজের ফাঁকে ফাঁকে একটু পর পর সেগুলো আলগোছে মুছে যাচ্ছে সে। এক সময় এরিসকে অবাক করে দিয়ে নিজের হাতে থাকা রুমালটা দিয়ে অতি যত্ন সহকারে তার গায়ের ঘাম মুছে দিতে লাগলো শ্বেতা। এই সেতে প্রথমে অবাক হলেও পরক্ষণে একটা সূক্ষ্ম মুচকি হাসি দিল। এই প্রথম এরিসের এমন হাসি এত কাছ থেকে দেখলো শ্বেতা। মুহূর্তে বুকের ভিতরে এমন একটা কাপড় অনুভব করলো সে সাথে মনে পড়ে গেল 6 বছর আগে দেখা এরিসের বাম গালের টলপড়ায় সেই বিস্তৃত হাসি। বহু বছর সেই হাসি দেখে না সে, তবে এই মুহূর্তে আরও সেটা দেখতে ভীষণ ইচ্ছা করছে তার। সেটা এরিসের দিকে সম্মোহন দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে বলল, আপনি এক ভয়ানক জাদুকরী সত্তা এরিস, যার কাছ থেকে না দূরে চলে যাওয়া যায় আর তার ভালোবাসার অসহ্য দহন সহ্য করা যায়, আবার যার ভালোবাসা না পেলে হৃদয় হয়ে ওঠে তপ্ত মরুভূমির থেকেও ভয়ঙ্কর উষ্ণ। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও কেমন? গ্রীষ্ম তীব্র দাবদাহে ধরণী জুড়ে অসহনীয়তা গরমের বিস্তৃতি ঘটেছে। কারদাফা রোদে জনজীবন বিপন্ন প্রায়। গ্রামীণ পরিবেশের তুলনায় শহরের জীবনে তার প্রভাব পড়েছে আরও ব্যাপকভাবে। উঁচু উঁচু দালান কোঠা, অসংখ্য গাছপালা বিহীন প্রকৃতি, খা খা রোদুর শহরের পরিবেশখানকে দান করেছে এক অসহনীয় উষ্ণতা।
সেই সাথে আছে ক্ষতিকর বিষাক্ত গ্রিন হাউসের গ্যাসের প্রভাব। বাতাসে এক বন্ধকর ভ্যাপসা গরম বিরাজ করছে সব সময়। এই তীব্র গরমের মাঝে শুভ্রা 2 হাতে শপিং ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরছিলেন। 2 দিন পর তার রিহানের সাথে সাউথ কোরিয়া যাওয়ার প্ল্যান হয়েছে। সেজন্য অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছে। যদিও ইহান তাকে সব শপিং করে দিয়েছে, তবুও টুকটাক কিছু জিনিসের জন্য ইহানকে না বলে সে মার্কেটে গিয়েছিল। সামান্য পথ ভেবে গাড়িটুকু পর্যন্ত নেয়নি। ইহান জানতে পারলে তাকে যে খুব ছাড়বে, এই কথা সে ভালোভাবে বুঝতে পেরেছে। তাই তড়িঘড়ি করে বাসায় ফেরার তারা। কিছুক্ষণ দূর হেঁটে গিয়ে ক্লান্ত হয়ে রিক্সা নেওয়ার চিন্তা ভাবনা করল শুভ্রা। একজন রিক্সাওয়ালাকে ডেকে যে রিক্সাতে উঠতে যাবে, তখনই পরিচিত একটা কণ্ঠস্বর শুনতে পেয়ে পা জোড়া থমকে গেল। পিছনে তাকিয়ে দেখতে পেল রোহান দাঁড়িয়ে রয়েছে। দৃষ্টিতে তীক্ষ্ণতা এবং মুখে কঠিন হাসি বিরাজ করছে। শুভ্রা পুরো কুঁচকে তার দিকে তাকিয়ে রইল। শুভ্রা রোহানকে ইগনোর করে রিক্সাতে উঠে গেলে রোহান তাকে থামিয়ে দেয়। শুভ্রা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে রিক্সাওয়ালা মামা শুভ্রার পাত্তা না পেয়ে রিক্সা নিয়ে চলে গেল। রোহান ধীর পায়ে শুভ্রার দিকে এগিয়ে এলো। তাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে একটা শয়তানি বাঁকা হাসি দিল। আরে সুন্দরী ম্যাডাম একা যে, আপনার ভালোবাসার একমাত্র স্বামী কোথায়? এমন সুন্দর বউকে সে একা ফেলে যেতে পারলো? শুভ্রা দাঁতে দাঁত চেপে বলল, এইসব বিষয়ে না করানোর আপনি কে? আর আমায় এইভাবে রাস্তায় থামিয়ে এইসব ফালতু কথাবার্তা জিজ্ঞেস করছেন কেন? পথ ছাড়ুন বলছি। বলে শুভ্রা এগিয়ে যেতে নিলে আচমকা রোহান ইচ্ছাকৃতভাবে তার গায়ের উপর পড়ে যায়। শুভ্রা সঠিক সময়ে নিজেকে সরিয়ে নেয়, তবু রোহান তাকে কিছু মুহূর্তের জন্য জড়িয়ে ধরে ফেলে। শুভ্রা হতবিম্বল হয়ে গিয়ে প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে রোহানের দুগালে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় মেরে দেয়। রোহান দুগালে হাত দিয়ে রক্তচক্ষু নিয়ে শুভ্রার দিকে তাকিয়ে থাকে। শুভ্রা তখনও রাগে কাঁপছে। রোহানের দিকে আঙ্গুল উঁচিয়ে সে হিস হিস করেই বলল, নেক্সট টাইম আমার সাথে এই ধরনের অসভ্যতা আমি করতে আসলে রাস্তার সবার সামনে নিয়ে গণধোলাই খাওয়াবো, বলে দিলাম। ইউ ব্লাডি স্কাউন্ড্রেল। রোহান রেগে গিয়ে শুভ্রার গায়ে হাত তুলতে যাচ্ছিল, কিন্তু তখনই রাস্তার আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। তাই সে বহু কষ্টে নিজেকে সামলে নেয়। কিছু লোক শুভ্রাকে ঘটনার কারণ জিজ্ঞাসা করলেও সে কিছু বলে না। এই মুহূর্তে রোহানকে প্রচণ্ড অপমানিত করতে ইচ্ছা হলেও আর একটা মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকার রুচি পেল না সে। তাই শুভ্রা উঠে দৃষ্টিতে রোহানকে কিছু মুহূর্তে অবলোকন করে একটা রিক্সা ডেকে সেখান থেকে বেরিয়ে গেল। শুভ্রা চলে যাওয়ার পর লোকজনও নিজেদের কাজে চলে যায়। তারপর কিছু মুহূর্তের মাঝে রাস্তার মোড়ে আড়ালে থাকা একজন লোক ক্যামেরা হাতে নিয়ে রোহানের দিকে এগিয়ে আসে। তাকে দেখে রোহানের থমথমে মুখে একটা কুটিল শয়তানি হাসি ফুটে ওঠে। তার দেখা দেখি লোকটিও হাসে। রোহান ক্যামেরাটা হাতে নিয়ে তাতে ক্লিক করা ছবিগুলো দেখতে দেখতে গম্ভীর স্বরে বলল, সবগুলো ছবি ঠিকঠাক মতো তুলেছে তো? লোকটি সাগ্রহে জবাব দিল। রোহান একটা পয়সাশিক হাসি দিয়ে মনে মনে বলল, এবার তুমি কোথায় যাবে শুভ্রামণি? তোমার সুখের সংসারে আগুন লাগাতে আমি চলে এসেছি। এবার দেখি তোমার প্রিয়তম স্বামী তোমাকে বিশ্বাস করে কি করে। আর আমাকে থাপ্পড় মেরেও তুমি কাজটা মোটেও ঠিক করো। এর বদলাও তোমাকে চুকাতে হবে। কিচেনে এক নাগারে কাজ করে যাচ্ছে শুভ্রা। তার পরনে ঢলা সালোয়ার কামিজ, ওড়নাটা বুক ও পিঠে আড়াআড়িভাবে দিয়ে গিট বাঁধা, চুলগুলো উঁচু করে খোপা করে তাতে কাঠি গুজে রাখা, সম্পূর্ণ মুখ খামাতক। তবে এই মুহূর্তে তার সম্পূর্ণ মনোযোগ রান্নার দিকে নিবদ্ধ। তবে রান্নার ফাঁকে ফাঁকে একটু পরপর ওড়নার প্রান্ত দিয়ে চোখ মুখ ভালো করে মুছে নিচ্ছে। অদূরে দাঁড়িয়ে এই দৃশ্যটা খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে ইহান। কেন যেন পৃথিবীর সবচেয়ে সুখী দৃশ্যগুলোর মধ্যে এটাকে অন্যতম বলে মনে হলো তার। আর এই খামার্ত ও পরিপাটিহীন অবস্থাতেও শুভ্রাকে তার পৃথিবীর অন্যতম সুন্দর নারী বলে মনে হলো। ইহানের দৃষ্টিতে মুগ্ধতা, মুখে তৃপ্তির মুচকি হাসি। এতক্ষণ যাবৎ দরজার সাথে হেলান দিয়ে থাকলেও এবার ইহান সোজা হয়ে দাঁড়িয়ে ধীর পায়ে শুভ্রার পেছনে দাঁড়ালো। তারপর 2 হাত দিয়ে তার কোমর পেঁচে ধরে কাঁধে থুতনি ঠেকালো। তারপর চোখ জোড়া আবেশে বন্ধ করে নিল। শুভ্রা এতক্ষণ যাবৎ তরকারির চামচ দিয়ে নাড়াচাড়ি করছিল। ইহানের এখন স্পর্শে অনুভূত হতেই সে শক্ত হয়ে জমে গেল।
তো পরক্ষণেই তার মুখে ফুটে উঠল তৃপ্তির অনবদ্য এক হাসি। চুলায় আগুন কমিয়ে দিয়ে ইহানের হাত দুটোর উপরে নিজের হাত দুখানা রাখলো সে। এতক্ষণে বুঝি বউয়ের কথা মনে পড়লো? তোমার কথা তো সারাক্ষণই আমার মস্তিষ্কে ঘুরতে থাকে, আলাদাভাবে মনে পড়ার দরকার আছে কি? আমায় এই অবস্থাতেও এভাবে জড়িয়ে ধরে রেখেছ। গায়ের ঘামের গন্ধে বিরক্ত লাগছে না? শরীর থেকে তো মশলার গন্ধ ভেসে আসছে। দেখতেও তো কেমন পেতনি পেতনি লাগছে, তবুও অসহ্য লাগছে না? হুম, তুমি সবার রূপে সব রকম অবস্থাতে আমার কাছে সবচেয়ে সুন্দরী নারী। তোমার গায়ের ঘ্রাণের সাথে মিশ্রিত প্রতিটা ঘ্রাণই আমাকে অভাবনীয় সুখের আশ্বাস দেয়। বাহ, তুমি এত রোম্যান্টিক হলে কবে থেকে? বিয়ের আগে তো সারাক্ষণ আমাকে শেওড়া গাছের পেতনি বলে খেপাতে। এখনো তুই শেওড়া গাছের পেতনি আছিস, শুধু বউ বলে মাঝে মধ্যে একটু আদর করে কথা বলি। মুহূর্তে ইহানের গলার টোন পাল্টে গেল। একটা ব্যঙ্গাত্মক স্বর বেরিয়ে এলো গলা থেকে। শুভ্রা বিস্ময়ে হতবাক হয়ে ইহানের দিকে তাকালো। ইহানের মুখে কৌতুক আর মজার রেশ খেলা করছে। শুভ্রা চোখ দুটো ছোট ছোট করে দাঁতে দাঁত চেপে ইহানের বুকে কিল ঘুষি মারতে লাগলো। ইহান সেগুলো প্রতিরোধ করতে রান্নাঘরের জিনিসপত্র দিয়ে তাকে ঠেকাতে চেষ্টা করতে লাগলো। দুজনের একই রকম ছেলে মানুষই কর্মকাণ্ডের মুহূর্তে রান্নাঘরের পরিবেশ অশান্ত হয়ে উঠল। প্রতিটা জিনিস অগোছালো হয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পরে দুজনের খুনসুটি হাসাহাসিতেই রূপ নিল, যেন কিছুই হয়নি এবং এগুলো তাদের নিত্যদিনের কর্মকাণ্ড। হঠাৎ করে ইহানের ফোনে টুং করে কয়েকটা মেসেজ আসলো। ইহান ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে যেগুলো ওপেন করতেই তার হাসি মাখা মুখটা মুহূর্তে থমথমে হয়ে গেল। ইহানের এরকম থমথমে চেহারা দেখে শুভ্রের মুখের হাসিও ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সে ইহানের দৃষ্টি অনুসরণ করে ফোনের দিকে তাকালো। তারপর যা দেখলো তাতে যেন তার পায়ের নিচে জমি কেঁপে উঠল। ছবিগুলো মূলত গতকালে তার আর রোহানের পথে সেই দৃশ্য, অথচ ছবিগুলো এমনভাবে এডিট করা হয়েছে যেন এক ঝলক দেখলেই মনে হবে শুভ্রা আর রোহান খুব ঘনিষ্ঠ অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। শুভ্রা অবিশ্বাস্য চোখে ইহানের দিকে তাকাতেই দেখলো সে হিমশীতল দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে রয়েছে। শুভ্রা তড়িঘড়ি করে দ্রুত নিজের পক্ষে ছাপাই দেওয়ার ভঙ্গিতেই বলে উঠল, বিশ্বাস করো ইহান, তুমি যা ভাবছো আমার কিছুই নয়। আমি তোমাকে সবটা ক্লিয়ার করে বলছি। কেন করলে এমন শুভ্রা? ইহানের হিমশীতল কণ্ঠস্বর হতবাক হয়ে গেল শুভ্রা। সে ফেলফেল দৃষ্টিতে ইহানের দিকে তাকিয়ে রইল। তারপর ওই স্পষ্ট স্বরে বলল, মানে কি বলতে চাইছো তুমি? ইহান শুভ্রা দুবাহু ঝাঁকিয়ে তার চোখে চোখ রেখে শক্ত কণ্ঠেই বলল, এই ছবিগুলো তাহলে কি? তুই রোহানের সাথে এমন ঘনিষ্ঠ অবস্থায় রাস্তায় কি করছিলি? শুভ্রার এতক্ষণে যেন সম্মতি ফিরে এলো। সে নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠেই বলল, তুমি কি আমায় অবিশ্বাস করছো ইহান? ছবিগুলো কি তাহলে মিথ্যা? চোখের সামনে দেখা সবকিছু সবসময় সত্যি হয় না শুভ্রা। শুভ্রা হাত উছিয়ে ইহানকে থামিয়ে দিল। তারপর চোখের পানি মুছে নিয়ে ইহানের চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠেই বলল, আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি আমায় সন্দেহ করছো, অবিশ্বাস করছো আমায়। এমনটা তুমি কি করে করতে পারলে ইহান? এত দিনের সম্পর্ক, আমার প্রতি কি তোমার এতটুকু বিশ্বাস জন্মায়নি? এতটুকুও চেনোনি আমায়? ভরসা নেই আমার ভালোবাসার প্রতি? ইহান শুভ্রার দুগাল ধরে নিজেকে ধাতস্থ করে শান্ত কণ্ঠেই বলল, আমি তোকে অবিশ্বাস করছি না শুভ্রা, কিন্তু চোখের সামনে যা দেখছি। শুভ্রা ইহানের হাত দুটো ছাটকা মেরে ছড়িয়ে নিয়ে চিৎকার করে বলল, চোখের সামনে যা দেখেছো মানে কি? চোখের দেখায় কি তাহলে সব? সামান্য এই ছবিগুলো দেখে তুমি আমার দিকে আঙুল তুলছো? এইগুলো তো মিথ্যেও হতে পারে। ইহান শুভ্রাকে বোঝানোর ভঙ্গিতেই বলল, শুভ্রা তুই আমার কথাটা বুঝতে পারছিস না। আমার আর কিছু বোঝার দরকার নেই ইহান, আমি যা বোঝার বুঝে গেছি। এতদিনের সম্পর্ক আর ভালোবাসাতেও যখন তুমি আমার দিকে আঙুল তুলতে পেরেছো, তখন তোমার সাফাই গাওয়ার আর কোনো মানেই নেই। তারপর একটু থেমে শুভ্রা বলল, সেদিন তোমার সাথে একটা মেয়েলি লিপস্টিকের চিহ্ন দেখতে পেয়েছিলাম আমি। মেয়ে পারফিউমের ঘ্রাণ পেয়েছিলাম। তুমি বলেছিলে সোনালিকার সাথে দেখা হয়েছিল, তবু তোমার কোনো আঙ্গুল তুলিনি আমি। অথচ আজ তুমি, আমার মনে হয় সোনালিকার সাথে তোমার সেদিন কিছু হয়েছিল, যে জন্য আজ তুমি আমায় অবিশ্বাস করছো। শুভ্রা শেষের কথা শুনে ইহানের ধৈর্যর বাঁধ ভেঙে গেল। তাই না চাইতেও হাত উঠে গেল শুভ্রার কোমল ডান গালে। সাথে সাথে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল শুভ্রা।
তারপর গালে হাত দিয়ে প্রচণ্ড অবাক হয়ে তাকালো ইহানের দিকে। তার চোখে তীব্র অবিশ্বাস ও যন্ত্রণার চাপ স্পষ্ট। ইহান হতবিম্বল হয়ে একবার শুভ্র অপরদিকে তার হাতের দিকে তাকাচ্ছেন, যেন একটু আগে করা নিজের কাজটাকে সে বিশ্বাস করতেই পারছে না। মুহূর্তে তার দু চোখের মাঝে ভর করলো তীব্র অনুশোচনা ও যাতনা। শুভ্রা প্লিজ। বলে ইহান শুভ্রাকে আগলে নিতে যাবে, ঠিক তখনই শুভ্রা হাত উঁচু করে থামিয়ে দিল। ইহান সেখানেই থমকে দাঁড়ালো। শুভ্রার চোখ থেকে টপ টপ করে মুক্তদানার ন্যায় অশ্রু গড়িয়ে পড়ল। চোখ জোড়ার রক্তিম বরণ ধারণ করেছে। চোখের পানি মুছে দ্বিতীয় কোনো কথা না বলে শুভ্রা হন করে কিচেন থেকে বেরিয়ে গেল। ইহান তার পিছু নিতে গিয়েও কি মনে করে থমকে সেখানে দাঁড়িয়ে পড়ল। অবিশ্বাস দৃষ্টি নিজের হাতের দিকে তাকিয়ে রইল সে। এই হাত দিয়ে ছোট থেকে শুভ্রাকে কত শতভাবে আগলে রেখে এসেছে। স্নেহর পরশ থেকে শুরু করে আদর ও ভালোবাসার স্পর্শ দিয়ে গেছে প্রতিনিয়ত। আজকে না সে হাত দিয়ে তার প্রাণের প্রিয়তমার গায়ে হাত তোলো। বিষয়টা মনে আসতেই কিচেনের বেসিন সিন্ডের ডান হাতে একটা ক্রমাগত আঘাত করতে লাগলো সে। হাত ফেটে রক্ত বেরিয়ে আসলেও সেদিকে কোনো প্রক্ষোভ করলো না ইহান। সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে শ্রেতা। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সে। এই মুহূর্তে তার পরনে হোয়াইট কালারের বডিকট গাউনটা খুব গর্জিয়াস ও আকর্ষণীয় লাগছে তার শরীরে। শাওয়ার নেওয়ার পর চেহারা বরাবরের মতো একটা স্নিগ্ধতা চলে এসেছে তার। সকাল অবস্থায় এই বাংলো বাড়িতে আজ নিয়ে তার 2 দিন হতে চলল। সকাল অবস্থায় এই বাংলো বাড়িতে তার আজ নিয়ে 2 দিন হতে চলল। কোনোভাবেই এখান থেকে বের হতে পারেনি সে। কোনো গার্ড না থাকা সত্ত্বেও এরিসের একা নজরদারিতে তার পক্ষে সম্ভব হয়নি এই বাংলো বাহিরে যাওয়া। বাংলার সম্পূর্ণ এরিয়া জুড়ে সে সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন থাকলেও এর বাহিরে যাওয়ার অনুমতি আপাতত তার কাছে নেই। হঠাৎ পিছন থেকে এরিসের উপস্থিতি লক্ষ্য করলো সে। তা আপাত মস্তক একবার সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তাকে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে দিল সে। তারপর হেয়ার ড্রাই দিয়ে চুলগুলো শুকাতে লাগলো। সে তা পলকহীন দৃষ্টিতে আয়নার মধ্য দিয়ে তাকে অবলোকন করতে লাগলো। নীরবতা ভেঙেছে সে তার এরিসের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। আজ সকাল সকাল এভাবে শাওয়ার নিয়ে রেডি হতে বললেন যে, কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? এরিস নিজের কাছে অব্যাহত রেখে শান্ত কণ্ঠেই বলল, হ্যাঁ, প্ল্যান তো অবশ্যই আছে, তবে আপাতত তোমার প্ল্যানের কোনো প্ল্যান থাকলে সেটা ক্যান্সেল করে দাও, কারণ এই কাজে মোটেও সাকসেস হবে না। তুমি অহেতুক নিজের এনার্জি ওয়েস্ট করো না। এরিসের খোঁচাযুক্ত কথাবার্তা শুনে শ্রেতা মুখ ফুলিয়ে নিল, কিন্তু কিছুই বলল না। এরিস শ্রেতার চুল সম্পূর্ণ শুকিয়ে দেওয়ার পর কিছুটা ঝুঁকে তাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আয়নার খুঁটি খুঁটি পর্যবেক্ষণ করতে লাগলো। অনেকক্ষণ পর্যবেক্ষণের পর সে নির্লিপ্ত স্বরেই বলল, উন্নত ট্রিটমেন্ট আর প্লাস্টিক সার্জারির মাধ্যমে মাহিরা শেখের মতো চেহারা পেলেও পুরোপুরি তার চেহারা ধারণ করতে পারোনি তুমি। এখনও শতভাগ নিখুঁত মিল নেই তোমাদের মাঝে। মাহিরার সম্পর্কে খুব ভালো মতো জেনে শুনে স্টাডি করেছি আমি। তাতে আমি খুব ভালো করেই তোমার আর মাহিমের কম্পেয়ার করে দেখেছি। মাহিরার সাথে তোমার চেহারার 90% মিল থাকলেও তার সাথে শারীরিক গঠন, উচ্চতা, হ্যাঁ, এগুলোতে এখনও প্রচুর অমিল রয়েছে। কেউ খুব সূক্ষ্মভাবে তোমায় পর্যবেক্ষণ করলেই তোমার আর মাহিরা শেখের মধ্যে পার্থক্যটা ধরে ফেলবে। এই সে রেহান কথাবার্তা শুনে চমকে উঠল শ্রেতা। তার কাঁপুনি স্পষ্ট টের পেয়ে এরিস বিস্তৃত হাসল। তারপর তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার কোমরে নিজের দুহাত শক্তভাবে চেপে ধরে তার চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল, তবে ভয় নেই, তুমি যতক্ষণ না চাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার আসল রূপ আমি দুনিয়ার কারোর সামনে আসতে দিব না। এছাড়াও মিস্টার লতিফ আবরা শেখ 3 বছর পর তোমাকে নিজের মেয়ে হিসেবে ঘোষণা দেওয়ার পর সবাই তোমাকে তার মেয়ে হিসেবে মেনে নিয়েছে। তাই কখনো শারীরিক ত্রুটি ধরা পড়লেও তোমার ট্রিটমেন্ট আর দীর্ঘকাল যাবৎ সবার চোখের আড়ালে থাকায় কেউ সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাবে না। তবে এর বিনিময়ে তোমার এই রূপের আসল রহস্য আর কারণ আমাকে বিস্তারিত খুলে বলতে হবে।
আমি এখনও কিন্তু আমার সন্তানের কথা ভুলিনি। না ভুলতে পেরেছি তোমার হঠাৎ এভাবে নিজের পরিচয়, রূপ আর অস্তিত্ব বদলে ফেলার কারণ সম্পর্কে জানার তীব্র ইচ্ছা শক্তিকে। তবে যে উদ্দেশ্যেই তোমার এই নতুন রূপে জন্ম হোক না কেন, আমি সবসময় ছায়ার মতো তোমার পাশে থাকব, সে তুমি চাইলেও অথবা না চাইলেও। শ্বেতা এক দৃষ্টিতে এরিসের পানে তাকিয়ে থেকে ভেজা কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনার স্ত্রী যদি কখনো আগের রূপে ফিরে আসে তখন আপনি কি করবেন? আপনি কি তাকে কখনো তার আগের রূপে ফেরত চান না? এরিস শ্বেতার গলায় মুখ ঘষতে ঘষতে হাসি সরেই বলল, নিজের ব্যাপারে সরাসরি বলতে পারছো না? আচ্ছা শোনো, তোমার চেহারা, নতুন রূপ কিছুই আমার কাছে ম্যাটার করে না। যেমন শুভ্রার চেহারা সম্পূর্ণ তোমার মতো হলেও তার প্রতি আমার মনে কখনো বিন্দুমাত্র আকর্ষণ কাজ করেনি, আর করবেও না, কারণ সেই মানুষটা তুমি নও। এমনকি বৃষ্টির সবচেয়ে কুৎসিত রূপে আমার কাছে আসলেও তোমায় আমি ঠিক আগের মতোই ভালোবাসবো, কারণ যে রূপে যে অবস্থাতেই তুমি থাকো না কেন, মানুষটা তো তুমি একই থাকবে। আমার একমাত্র ভালোবাসার সেই অ্যাডিকশন। শ্বেতা অশ্রুসুদ্ধ নয়নে এরিসের দিকে তাকিয়ে রইল। খুব করে ইচ্ছা হলো তার বুকে ছাপিয়ে পড়ে ইচ্ছা মতো কাঁদতে। এরিস শ্বেতার হাত ধরে টেনে নিয়ে তাদের বেডরুমে টাঙ্গানো ছবিগুলোর দিকে নিয়ে গেল, যেখানে সোনালি ফ্রেমে বাঁধানো শ্বেতার আগের চেহারা আর এরিসের অসংখ্য ছবি টাঙ্গানো রয়েছে। 6 বছর আগ থেকে শুরু করে তাদের বিয়ের পরবর্তী বিভিন্ন সময়ে টুকরো টুকরো স্মৃতি সেগুলোতে স্থান পাচ্ছে। এছাড়াও বেড সাইড টেবিলে বিভিন্ন ফ্রেমে বন্দি ছবি রয়েছে, যদিও বেশিরভাগ ছবিগুলোতে শ্বেতার হাস্যোজ্জ্বল প্রতিক্রিয়া আর এরিসের গম্ভীর মুখভঙ্গি দেখা যাচ্ছে। তবুও দুজনের চোখে মুখে উপচে পড়ছে স্নিগ্ধতা, সহজেই নজর কেড়ে নেবে যে কারোই। খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে এরিসের চোখ দুটির মাঝে থাকা অনুভূতির পাথার। এরিস তার অনুভূতির প্রতিক্রিয়া কখনো কারোর সামনে প্রকাশ করতে চায় না। শ্বেতা যে একান্তই প্রকাশ করতে চায় না তার এডিশনের সামনে। শ্বেতা ছবিগুলোর দিকে অবাক ও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে অস্পষ্ট স্বরেই বলল, এগুলো কবে তুলেছিলেন? এরিস মুচকি হেসেই বলল, সবগুলোই তোমার অগোচরে। আমাদের বর্তমান সময়ের কোনো ছবি তুলবেন না, রাখবেন না স্মৃতি হিসেবে? এই অবাক চোখে শ্বেতার পানে তাকালো, পরক্ষণে ঠোঁটের কোণে সূক্ষ্ম বাঁকা হাসি রেখা টেনে নিয়েই বলল, অফকোর্স মাই কুইন, সেই চিন্তা ভাবনাও আমি কবেই পড়ে রেখেছি। খুব দ্রুতই সেগুলোর বাস্তবায়ন হয়ে যাবে। শ্বেতা ঘর লাগা কণ্ঠে আর মনে বিড়বিড় করেই বলল, আমি চাই আমাদের দুজনের মাঝে আমাদের ছোট্ট সোনামণিও থাকুক। শ্বেতা বিড়বিড় করে বলা কথাটা এরিস শুনে ফেলল। তারপর আচমকা শ্বেতাকে শক্তভাবে বুকের মাঝে জড়িয়ে ধরে দৃঢ় স্বরেই বলল, থাকবে, সে অবশ্যই আমাদের মাঝে থাকবে। তখনই কোথা থেকে সেদিনই সেই বিড়ালটা শ্বেতার পায়ের কাছে ছুটে এলো। সেটা আগ্রহ ভরে তাকে কোলে তুলে নিল। দুদিন যাবৎ সেটা খুব আদর যত্ন করে রাখছে তাকে। বিড়ালটাও সেটার অতিরিক্ত আদর পেয়ে এখান থেকে আর নড়ছে না। এরিস বিড়ালটাকে সেটার কোলে বসে আদর খেতে দেখে বেশ বিরক্ত হয়ে বলে উঠল, আমার রোম্যান্সের মাঝে ঝগড়া দিতে চলে এসেছিস? এই তোর কি আমার রোম্যান্স একটুও সহ্য হয় না, নাকি তোর জন্য একটা পার্টনার খুঁজে নিয়ে আসবো? এসে দিকে তাকে বিড়ালটা উচ্ছ্বসিত কণ্ঠে ডেকে উঠল। এরই শতবম্বল হয়ে সে তার উদ্দেশ্যে অবাক কণ্ঠে বলল, দেখছো কি নির্লজ্জ বিড়াল, বলছে কিনা তার পার্টনার চাই। শ্বেতা বিড়ালটার শরীরে হাত বুলিয়ে হাসতে হাসতেই বলল, বাহ, আপনি বিড়ালের ভাষা বোঝেন বুঝি? এর চোখ ছোট ছোট করেই বলল, ওর মতো বদমাইশের আমি হাড়ে হাড়ে চিনি। সেটা মুখ কালো করেই বলল, সরুন, আপনি একটু আমার কীর্তিকে সহ্য করতে পারেন না, এই জন্য শুধু শুধু ওর দোষ ধরেন। বলে শ্বেতা টিকিতে আদর করতে করতে অন্য রুমে চলে গেল। এদিকে ইরিশ ফস ফস করতে করতে সে তার উদ্দেশ্যে বিড়বিড় করেই বলল, এমন ভাব করছে যেন বিড়ালটা ওর বাচ্চার। ডিসগাস্টিং। শ্বেতাকে নিয়ে বর্তমানে ইটালিতে অবস্থান করেছে এরিস।
শ্বেতা অবশ্য আসতে চায়নি, তাকে জোর করে নিয়ে এসেছে সে। মিস্টার লতিফ মিসেস সামিরা আর পুলিশের নজর এড়িয়ে তাকে এই কয়েকদিন যাবৎ বাংলাদেশে আগলে রেখে তারপর এয়ারপোর্ট থেকে ইটালি পর্যন্ত নিয়ে আসা মোটেও সহজ কোনো কাজ ছিল না। তবে এরিসের ক্ষমতা ও বুদ্ধিমত্তার জন্য সে তার কাজে সফল হয়েছে। মূলত তার ইটালিতে আসার দুটি কারণ: এক, ফারহানার ফ্লোরিয়ার বিয়েতে অ্যাটেন্ড করা; দুই, ইটালিয়ার একটা গুরুত্বপূর্ণ মাফিয়া পার্টিতে উপস্থিত থাকতে হবে। সেখানে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিল সম্পূর্ণ হবে। তাছাড়া ইটালির বিখ্যাত মাফিয়া হিসাবে তার সেখানে উপস্থিত একান্ত বাধ্যতামূলক ছিল। এই অবস্থায় সে তাকে কিছুতে বাংলাদেশে ফেলে আসতে রাজি ছিল না সে। এই জন্যই তাকে সাথে করে নিয়ে আসা। ইটালির একটি বড়সড় ও নামিদামি ওয়েডিং সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে শ্বেতা ও ফ্লোরিয়ার। সম্পূর্ণ সেন্টার অজস্র সাদা রঙের ফুল এবং হোয়াইট থিমে সাজানো হয়েছে। সেন্টারের ঠিক মাঝ বরাবর একটি প্রশস্ত ও লম্বা ব্যাম্প অবস্থান করছে। তার মাঝখান দিয়ে হাঁটবে ফারহান ও ফ্লোরিয়া। এরপর সেটার শেষ প্রান্তে একটি বিস্তৃত স্টেজে তাদের বিয়ে সম্পূর্ণ হবে। এই মুহূর্তে ব্যাম্পের দুই পাশে অবস্থান করেছে বিয়ের উপস্থিত মানুষজন। মূলত সকলে এরিসা ফারহানের চেনা চেনা মাফিয়া জগতের মানুষজন আর ফ্লোরিয়ার কিছু বান্ধবী। একটি হোয়াইট কালারের গর্জিয়াস বোহেমিয়ান ওয়েডিং গাউন ও হাতে একটি সাদা ফুলের তোড়া নিয়ে ফারহান এক বাহুতে নিজের এক বাহু জড়িয়ে রেখে হাসি মুখে বাম্পার ওয়াক করে এগিয়ে আসছে ফ্লোরিয়া। ব্রাইডাল মেকআপের সাথে ডায়মন্ডের গর্জিয়াস কিছু জুয়েলারি তার সর্বাঙ্গ জুড়ে। ফারহানের পরনে ব্ল্যাক কালারের ওয়েডিং স্যুট জিন্স, ডান হাতে রোলেক্স মডেলের দামি রিচওয়াচ। ডাচ ফ্লাইট হেয়ার স্টাইলে ফ্লোরিয়া আর ডিপ ফ্লাইট হেয়ার স্টাইল ফারহানকে দেখতে খুব আকর্ষণীয় কাপড় লাগছে। ফারহান ছোটবেলা থেকে মূলত ইটালিয়ার একটা খ্রিস্টান এতিমখানায় বেড়ে উঠেছিল। তার ছোট থেকে সে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। এরিসটাকে নিজের অ্যাসিস্ট্যান্ট করার পর ফারহান নাম দেয়। এর আগে তার নাম ছিল কালভিদ। সে আর ফ্লোরিয়া খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ায় তাদের বিয়েটা সম্পূর্ণ খ্রিস্টান রীতিনীতি সম্পূর্ণ হবে। ব্যাম্পিয়ার এক পাশে দাঁড়িয়ে রয়েছে এরিস আর শ্বেতা। যদিও তাদেরকে ভিআইপি কেবিনে রেস্ট করতে বলেছিল ফারহান, তবেও এরিস শ্বেতার ইচ্ছা অনুযায়ী এখানে অবস্থান করেছে। মূলত বহুদিন পর নিজের বান্ধবী ফ্লোরিয়াকে দেখার তীব্র ইচ্ছা ছিল শ্বেতার, তাও আবার তার এমন একটি বিশেষ দিনে। ফারহান আর ফ্লোরিয়াকে একসাথে দেখে তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল শ্বেতা। হয়তো তার বান্ধবী আজকে তাকে চিনবে না, কিন্তু সে তো দূর থেকে তাকে শুভকামনা জানাতেই পারে। আউটফিটের সাথে মেচিবান হেয়ার স্টাইল, মানানসই ডায়মন্ড জুয়েলারি এবং হালকা সাজসজ্জায় খুব মানিয়েছে। তার সাথে ম্যাচিং করে এরিসাস নিজের চিরচিরিত কালো পোশাক পরিবর্তন করে সাদা স্যুট জিন্স নিজেকে মুড়িয়ে নিয়েছে। তার ধারালো ও কঠোর ব্যক্তিত্বময় চেহারার স্কিন ফেড হেয়ার স্টাইলটা দারুণ মানিয়েছে। এক কথায় এরিসা শ্বেতাকে একটা পারফেক্ট কাপড় লাগছে। বিয়েতে উপস্থিত সকলে ফারহান ও ফ্লোরিয়ার পর তাদের দিকে বারবার নজর বুলাচ্ছে। যথারীতি ফারহান ও ফ্লোরিয়ার বিয়ে পড়ানো সম্পূর্ণ করলেন। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর তারা একে অপরের ঠোঁটে চুম্বন করল। মুহূর্তে উল্লাস ধ্বনি ছড়িয়ে পড়ল চারপাশে ব্যাম্পারে এক পাশে যুবতী মেয়েরা দাঁড়িয়ে পড়ল ফ্লোরিয়ার হাত থেকে ফুলের তোড়াটা নেওয়ার জন্য। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল ফ্লোরিয়ার নতুন বান্ধবী লিসা। খ্রিস্টান রীতিতে বলা হয়ে থাকে, বিয়েতে উপস্থিত যে যুবতী মেয়েরা হাতে ব্রাইডের ফুলের তোড়াটা গিয়ে পড়বে তার বিয়ে উপস্থিত সবার মধ্য থেকে তারই আগে হবে। কি মনে করে শ্বেতাও সেখানে সবার সাথে গিয়ে দাঁড়ালো। ফ্লোরিয়ার পিছনে ঘুরে ফুলের তোড়াটা পিছনে ছুঁড়ে মারতে সেটা খপ করে ধরে ফেলল শ্বেতা। মুহূর্তেই আবারও উল্লাসধ্বনি ও হাততালি ছড়িয়ে পড়ল সকলের মধ্য থেকে। লিসা কিছুটা হতাশ হয়ে গেল, তারপর সে খুশি হয়ে হাততালি দিতে লাগলো। শ্বেতা অবাক হয়ে চারিদিকে তাকালো। ফ্লোরিয়া নিচের বৃদ্ধা আঙ্গুলি উঁচিয়ে তুলে তাকে অল দ্য বেস্ট জানাচ্ছে। তার সাথে হাসি মুখে থাকা ফারহান দাঁড়িয়ে আছে। এরিস শ্বেতার একদম গা ঘেঁষে দাঁড়ালো। এরপর শ্বেতার হাতে থাকা ফুলের তোড়ার দিকে তাকিয়ে তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করেই বলল, তোমায় তাহলে বিয়েটা আর একবার করেই নি। অ্যাডিকশন কি বলো? এই সেই কথা শুনে স্পষ্ট চমকে উঠল শ্বেতা। লজ্জা ও শিহরণে তার শরীর বয়ে একটা অজানা ভালো লাগার স্রোত বয়ে গেল। কোনো কথা না বলে সে দ্রুত পায়ে বাহিরের দিকে ছুটতে লাগলো। এরই শব্দ করে হেসে উঠে তার পিছু পিছু দৌড়াতে লাগলো।
তোমরা যারা ইহান শুভ্রের মধ্যে প্যাচ দেখতে চেয়েছিলে তাদের ইচ্ছে পূরণ হয়ে গেল। এখন ওদের বুঝে মিল করানোর দায়িত্ব আপনাদের। বাকি দুটির মোমেন্ট কেমন লাগলো জানিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য।